শ্রবণের মুখের উপর দরজা লাগিয়ে দিল সোহা। শ্রবণ হাঁ করে বন্ধ দরজার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। এই ডাইনির বাচ্চার সাহস দিন দিন বেড়েই চলেছে। ওর ফ্ল্যাট থেকে ওকে বের করে দিল এভাবে। রাগে গজগজ করতে করতে লিফটের দিকে এলো। ভাল লাগে না, কিচ্ছু ভাল লাগে না। মাজেদা আন্টি ইফতারে সব কিছু রেডি করে দিয়ে চলে গেছেন আধা ঘন্টা আগেই। শ্রবণ কিছুক্ষণ আগে ফ্ল্যাটে ফিরেছে। সোহা ওকে ধরে টেনে নিয়ে ডাইনিং টেবিলের কাছে এগিয়ে এলো। শ্রবণ একটা চেয়ার টেনে ধপ করে বসে পড়ল। সোহা শ্রবণের পাশের চেয়ারটায় বসলো। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলো আর 5 মিনিট আছে। শ্রবণ টেবিলের উপর রাখা সব খাবারের উপর নজর বোলাচ্ছে। তার মনে হচ্ছে এইসব খাবার সে একাই খেয়ে সাবার করে দিবে। এইটুকু শরবত দিয়ে তো ওই হবে না, বরং কম পড়বে। সোহা শ্রবণের মুখের দিকে তাকিয়ে বলল, দোয়া করো। শ্রবণ ঘাড় কাত করে তাকালো সোহার মুখের দিকে। ঘাড় সোজা করে 2 হাত তুলে ধরলো সব মুখে। শ্রবণ কেমন করতে দেখে সোহা মুচকি হাসলো। অপেক্ষার অবসান ঘটিয়ে মাইকে মাগরিবের আজান হলো। দুজনে একসঙ্গে খেজুর খেয়ে ইফতার শুরু করলো। শ্রবণ নিজে খাওয়ার পাশাপাশি নিজ হাতে তুলে সোহাকেও খাওয়ালো অনেক কিছু। সোহা নিজেও খাইয়ে দিয়েছে শ্রবণকে। খাওয়া শেষ করে শ্রবণ টেবিলের উপর নজর বুলিয়ে বিস্ময় নিয়ে বলল, কি খেলাম? খাবার যেমন তেমনই তো রয়ে গেছে, অথচ পেট ফেটে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। পানি আর শরবত খেয়ে তো অর্ধেক পেট ভরিয়েছো। তারাবি নামাজ আদায় করে এসে আবার খাবে? এখন যাও, মাগরিবের নামাজ আদায় করে এসো। শ্রবণ দুদিকে মাথা নেড়ে বলল, আমি এখন রুমে যাব, ঠাস করে শুয়ে পড়ব, তারপর আমি কিছু জানি না। ডোন্ট ডিস্টার্ব মি, ওকে? ওকে? শ্রবণ চেয়ার ছেড়ে উঠে বেডরুমের দিকে আগালে সোহা তার হাত টেনে ধরে দাঁড় করালো। জোর গলায় বলল, কোনো সরাসরি নেই এখন। মাগরিবের নামাজ আদায় করে এসে শোবে। যাও মসজিদে। কোথাও যেতে পারবো না, হাত ছাড়। 3 ওয়াক্ত আদায় করেছো, আর 2 ওয়াক্ত আদায় করলে কি হবে? 5 ওয়াক্ত পূরণ করো। যাও বাবুর আব্বু, নামাজ আদায় করে এসো। শ্রবণ তাকিয়ে রইল সোহার মুখের দিকে। সোহা তাড়া দিয়ে বলল, যাও না, নামাজটা শেষ হয়ে যাবে তো। শ্রবণ ঘুরে দরজার দিকে এগিয়ে গেল। তার শরীর এখন আর চলছে না। শুতে পারলে এখন যে কত আরাম লাগতো। তারাবি নামাজ আদায় করে হেলে দুলে ফ্ল্যাটে প্রবেশ করলো শ্রবণ। ভীষণ তারাবি নামাজ আদায় করতে গিয়ে আজ আধমরা অবস্থা। জীবনের প্রথম রোজা রেখেছে, টানা 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, আর তারাবি নামাজও আদায় করেছে। যত কষ্ট আর পরিশ্রমী হোক না কেন, মনের মধ্যে ভীষণ শান্তি অনুভব হচ্ছে, ভালো লাগছে। মসজিদের ফ্লোরে ঘুমিয়ে যেতে ইচ্ছা করছিল। কি যে শান্তি লাগে মসজিদের ভিতরে। মসজিদে যেতে ইচ্ছা করে না, কিন্তু গেলে আবার বের হতে ইচ্ছা করে না। মসজিদে নামাজ আদায় করতে গিয়ে অপরিচিত অনেক মানুষের সঙ্গে পরিচয় হয়েছে আজ। বেডরুমে এসে পাঞ্জাবি পাজামা পরিবর্তন করে নিল। সোহা ওয়াশরুমে রয়েছে। শ্রবণ ফ্রেশ হবে, তাই সোহার বের হওয়ার অপেক্ষা করতে লাগলো। সোহা ওয়াশরুম থেকে বের হয়ে শ্রবণকে দেখে মিষ্টি হাসলো। বিনিময়ে শ্রবণ গম্ভীর হয়ে তাকিয়ে থেকে ওয়াশরুমে প্রবেশ করলো। ফ্রেশ হয়ে এসে দেখলো সোহা রুমে নেই। রুম থেকে বেরিয়ে দেখলো সোহা খাবার বাড়ছে প্লেটে। শ্রবণ কাছে এগিয়ে এসে 1 গ্লাস পানি খেলো। রুমের দিকে পা বাড়িয়ে বলল, তুই খেয়ে আয়, আমি শুলাম। শুনলাম মানে কি? খাবে না? এ কোথায় যাচ্ছ? দাঁড়াও, খেয়ে যাও। খেদে নেই, খাবো না, তুই খেয়ে আয়। কটা ছোলা মুড়ি খেয়ে তোমার পেট ভরে গেছে? সারাদিন খাই খাই করে এখন না খেয়ে ঘুমোবে? শ্রবণ কিছু বলল না, সোজা রুমে ঢুকে গেল। সোহা একটা প্লেটে একটা ভাজি নিল আর একটু তরকারি নিল। এক হাতে প্লেট আর এক হাতে পানির জগ নিয়ে রুমে এলো। শ্রবণ শুয়ে পড়েছে। সোহা পানির জগ রেখে প্লেট হাতে নিয়ে শ্রবণের পাশে বসলো। গায়ে ধাক্কা দিয়ে ডেকে বলল, ওঠো, খাও। শ্রবণ তাকালো, ঠান্ডা গলায় বলল, আমার খিদে নেই, তুই খা, তারপর ঘুমা। সারাদিন না খিদে পেয়েছে খিদে পেয়েছে গান করলে, এখন খিদে কোথায় গেল? অল্প খাও, ওঠো। আমার সত্যিই খিদে নেই, বিরক্ত না করে খেয়ে ঘুমা। আবার ঘুম পেয়েছে। আর নামাজ পড়ার সময় শেষ রাতে আর উঠতে ইচ্ছে করেনি, ইচ্ছা করছিল ওভাবে ঘুমিয়ে পড়ি। ওঠো, আমি খাইয়ে দিচ্ছি। তুমি না খেয়ে ঘুমালে আমি শান্তি পাবো না। শ্রবণ তাকিয়ে রইল সোহার মুখের দিকে। সোহা শ্রবণের গালে 1 হাত রেখে বলল, যাও না, নামাজ শেষ হয়ে যাবে তো। শ্রবণ শোয়া থেকে উঠে বসলো। সোহা ভাত মেখে শ্রবণের মুখে পুরে দিল। শ্রবণ চিবুতে চিবুতে বলল, তুইও খা, আমি এত খাবো না। শ্রবণকে খাওয়াতে খাওয়াতে সোহা নিজেও খেতে লাগলো। ওরও ক্লান্ত লাগছে, ঘুম পাচ্ছে, তেমন একটা খেতেও ইচ্ছা করছে না। খাওয়া শেষ করে সোহা বাড়তি সব খাবার ঢেকে রেখে এলো। আবার ফ্রেশ হয়ে এসে লাইট অফ করে শুয়ে পড়লো শ্রবণের বুকে মুখ গুজে। শ্রবণ যত্নের সঙ্গে আগলে নিল, ললাটে ওষ্ঠ ছুঁয়ে দিল গভীরভাবে। আজ দ্বিতীয় রোজা। জোহরের নামাজ আদায় করে ফ্ল্যাটে ফিরল শ্রবণ। কচ্ছপের গতিতে রুমে এসে দেখলো সোহা কোরআন শরীফ তেলাওয়াত করছে। শ্রবণ এগিয়ে এসে সোহার পাশে বসে পড়ল। শ্রবণ লাস্ট কবে কোরআন শরীফ তেলাওয়াত করেছিল ওর মনে পড়ছে না। হাই স্কুলে থাকাকালীন বোধহয় তেলাওয়াত করা হয়েছিল শেষবার।
7-এ উঠার পর সামাদ চৌধুরী একজন হুজুরকে দিয়ে কোরআন শরীফ তেলাওয়াত আর নামাজ আদায় করা শিখিয়েছিলেন। বাকি 3 নাতি নাতনিকে উনি নিজ দায়িত্বে হুজুর রেখে কোরআন শরীফ তেলাওয়াত আর নামাজ আদায় করা শিখিয়েছেন। আর ছেলের বউরা তো শুধু একাডেমিক পড়াশোনা করাতে ব্যস্ত, দিনের দিকে তাদের কোনো ধ্যান জ্ঞান নেই। সামাদ চৌধুরী হাজারবার বলেও ছেলে আর ছেলের বউদের দিনের পথে নিয়ে আসতে পারেন না। নামাজ কালামের প্রতি কেউ ঝোঁকে না, দিনের পথে এক পা আগায় না, যার যার কবরে শেষে যাবে। উনি শুধু নিজের দায়িত্ব পালন করেন। সোহা কোরআন তেলাওয়াত শেষ করে সামনে থেকে পাশে সরিয়ে রাখলো। শ্রবণের মুখের দিকে তাকিয়ে বলল, ভাল লাগে না। কি করলে ভাল লাগবে? জানি না। সোহা মুচকি হাসলো। শ্রবণের হাত ধরে টেনে এনে নিজের উঁচু পেটের উপর রেখে বলল, বাবু তোমায় ডাকছে। তুমি কথা বলার পর থেকে নড়তে শুরু করেছে। শ্রবণ খুশি হলো সোহার কথা শুনে, পেটের উপর হাত বুলিয়ে ঝুঁকে চুমু খেলো। পেটের সঙ্গে গাল ঠেকিয়ে সুন্দর করে মিষ্টি করে ডাকলো। আব্বু, ও আব্বু। বাচ্চাটা আরো নড়ে উঠল মায়ের পেটের ভেতর। পেটের একদিকে কিছুটা উঁচু হয়ে উঠল। শ্রবণ ওষ্ঠের গভীর ছোঁয়া দিল সেখানে। সোহার উরুর উপর মাথা রেখে শুয়ে পড়ল। উঁচু পেটের উপর হাত বুলাতে বুলাতে কথা বলতে শুরু করলো নিজের অনাগত সন্তানের সঙ্গে। সোহা শ্রবণের মুখের দিকে তাকিয়ে আছে পলকহীন। শ্রবণ যখন খুশি থাকে হাসে, তখন তাকে কতই না সুন্দর লাগে দেখতে। কথা বলতে বলতে একটু পরপর চুমু খাচ্ছে পেটে। আগে শ্রবণ আর এই শ্রবণের মধ্যে কত পার্থক্য, আকাশ পাতাল ফারাক। সেই বদরাগী খিটখিটে মেজাজে শ্রবণ চৌধুরী হারিয়ে যাচ্ছে দিন দিন। সোহা শ্রবণকে ভালো রাখতে চায়, আরও বেশি ভালো রাখতে চায়, আর কোনোদিনও কোনো দুঃখ কষ্ট শ্রবণকে আর স্পর্শ না করুক। শ্রবণ সারা জীবন এমন হাসি খুশি থাকুক, ভালো থাকুক, আর ওকে ভালোবেসে বাকি জীবন ভালো থাকুক। আজ তৃতীয় রোজা। শ্রবণ ব্যালকনিতে বসে বসে নিজের সন্তানের জন্য কাঁথা সেলাই করছে মনোযোগ দিয়ে। শুয়ে বসে কোনোভাবেই ওর সময় পার হচ্ছিল না, কোনো কিছুতেও মন বসছিল না, বাইরে গিয়েও ভালো লাগছিল না, তাই ফিরে এসেছে। এখন ব্যালকনিতে বসে কাঁথা সেলাই করছে আর ঝিরিঝিরি হাওয়া খাচ্ছে। সোহা জোহরের নামাজ শেষ করে ঘুমিয়ে পড়েছে। শ্রবণ 3টার দিকে ফ্ল্যাটে ফিরে এসে দেখেছে সোহা ঘুমিয়ে গেছে। ফোনের ভাইব্রেশন শব্দে মনোযোগে বিঘ্ন ঘটে। পাশে থাকা ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলো ভিডিও কল। রিসিভ করে পুনরায় কাঁথা সেলাই করতে ব্যস্ত হলো। একে একে গ্রুপ কলে জয়েন করলো 6 বন্ধু। হাসান বলল, শ্রবণ, কই তুই? তোকে দেখা যাচ্ছে না কেন? শ্রবণ ফোনের স্ক্রিনে ঝুঁকে বলল, আছি এখানেই। কি করছিস? কাঁথা সেলাই। কি? কাঁথা সেলাই করি। কি? কাঁথা সেলাই? তাও তুই করছিস? সিফাতের কথা শুনে শ্রবণের কপালে কয়েক ভাঁজ পড়ল। গম্ভীর গলায় বলল, হ্যাঁ, আমি করছি। এভাবে রিয়াক্ট করার কি হয়েছে? ভাই, তুই সত্যি সত্যি কাঁথা সেলাই করছিস? হ্যাঁ। দেখি। শ্রবণ কাঁথাটা ফোনের সামনে ধরল। রাফি বলল, এভাবে ভালোভাবে দেখা যাচ্ছে না, অন্যভাবে দেখা। শ্রবণ ফোন হাতে নিয়ে ব্যাক ক্যামেরা দিয়ে ভালোভাবে দেখলো কাঁথাটা। কেউ বিশ্বাসই করছে না কাঁথা শ্রবণ সেলাই করেছে বা করছে। শ্রবণের মতো মানুষ করবে কাঁথা সেলাই, এটা তাদের অসম্ভব বলেই মনে হচ্ছে। হাসান তো রীতিমতো হাঁ করে তাকিয়ে আছে ফোনের স্ক্রিনে। সে নিজের চোখ কান কোনোটাকে বিশ্বাস করতে পারছে না। সাকিব জোর দিয়ে বলল, এই কথা তুই সেলাই করিসনি তাতে আমি শিওর। আমি না করলে কে করেছে? ভাবি বা অন্য কেউ। তোর ভাবি আছে? আমি ফ্ল্যাটে ফিরে এসে দেখি সে ঘুমিয়ে আছে। এখন পর্যন্ত ঘুমিয়ে রয়েছে। এটা আমি সেলাই করেছি। আমাদের সামনে কর, কিভাবে করিস আমরাও দেখি। শ্রবণ ফোনটা খাড়া করে রেখে বন্ধুদের দেখিয়ে দেখিয়ে সেলাই করতে লাগলো। সবাই যখন দেখলো শ্রবণ সত্যি সত্যি সেলাই করছে, তখন এক একজনের চেহারা দেখার মতো হয়েছে। সকলের চোখ ছানা পড়া, মুখ নিজে থেকে হা হয়ে গেছে। সকলের চেহারা দেখে শ্রবণ হাসলো। সিফাত বলল, বন্ধু, এসব কি? তুই মহিলা মানুষের কাজ কেন করছিস? তুই রান্না করেছিস ঠিক আছে, তাই বলে কাঁথা সেলাই? ভাইরে ভাই, শ্রবণের ইউটিউব সার্চ হিস্ট্রি দেখে হাসতে হাসতে সেদিন আমার পেট ফেটে যাওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছিল। সাধারণত মানুষ সার্চ দেয় শিং মাছ কাটার নিয়ম বা পদ্ধতি, আর শ্রবণ কি লিখে সার্চ দিয়েছিল? শিং মাছ কাটার রেসিপি। রাফির কথা শুনে বাকি 4 জন হা হা করে হেসে উঠল, সঙ্গে রাফি নিজেও। শ্রবণ গম্ভীর গলায় বলল, আমি যা লেগে সার্চ দেই না কেন, সঠিক ভিডিও এই তো সামনে এসেছিল। পেঁয়াজ কিভাবে কাটবে এটা ইউটিউব থেকে ভিডিও দেখে কেটেছে। ধনেপাতা কতটুকু সাইজ করে কাটবে এটাও ভিডিও দেখে কেটেছে। ভাইরে ভাই, শ্রবণের সার্চ হিস্ট্রির কথা স্মরণ হলে এখনো আমার কি যে হাসি পায়। শ্রবণ ভাই, তুই বিয়ে করে কি থেকে কি হয়ে গেলি? শ্রবণ আগের চেয়েও গম্ভীর হয়ে বলল। কি হয়েছে? সিফাত হুটফট করে বলল, বউ পাগল হয়ে গেছিস। বলেছিলি জীবনেও বিয়ে করবি না,
কিন্তু সবার আগে তুই বিয়ে করেছিস। বলেছিলি জীবনেও বউকে ছুবি না, অথচ কিছুদিন পর তোর ছেলে আমাদের কোলে মুতবে। আগে তোকে ঠেলে ঠুলে ফ্ল্যাটে পাঠানো যেত না, অথচ এখন তুই ফ্ল্যাট থেকে বের হতে চাস না, হলেও তোর মন আর আত্মা ফ্ল্যাটেই রেখে আসিস। বাইরে এসে ছটফট করতে করতে কিছুক্ষণ পরেই আবার ফ্ল্যাটে ফিরে যাস। কেন এমন করিস? কারণ ওখানে তোর বউ আছে। আর বউয়ের জন্য এমন কেন করিস? কারণ তুই এখন বউ পাগল। শ্রবণ কিছু না বলে কল কেটে দিল। ওকে বউ পাগল বলল, ও বউ পাগল? রোজা রেখেছে তাই বকা দিতে পারল না, দাঁতে দাঁত চেপে কাঁথা সেলাই করতে মনোযোগী হলো। আজ সেহরির সময় শ্রবণ ভাত রান্না করেছিল। সোহার ঘুম ভেঙেছিল শ্রবণের ডাকে। ঘুম থেকে জেগে ফোনে সময় দেখে উতলা হয়ে উঠেছিল সোহা। ভোর 4টার উপর বেজে গেছে। রান্না করবে কখন, খাবে কখন? অ্যালার্ম কেন বাজেনি? শ্রবণ শান্ত করেছিল সোহাকে। এলোমেলো চুলগুলো ঠিক করে দিতে দিতে বলেছিল, এত উতলা হচ্ছে কেন? শান্ত হ। অ্যালার্ম আমি বন্ধ করে রেখে গিয়েছিলাম। রান্না করছি, টেবিলেও সাজিয়েছি। তুই ফ্রেশ হয়ে আয়, খাবো। সোহা বিস্মিত হয়ে কিছুক্ষণ তাকিয়েছিল শ্রবণের মুখের দিকে। রাতের ঘটনা স্মরণ করে মুচকি হাসল সোহা। চুল থেকে টাওয়েল খুলে মেলে দিয়ে ব্যালকনি থেকে রুমে ফিরে এলো। 12:30 বেজে গেছে। শ্রবণ কোথায় গেছে? ফিরছে না কেন এখনো? শ্রবণ ফ্ল্যাটে ফিরল, একটা কাজে বেরিয়েছিল সকাল 8টায়। বেডরুমে না গিয়ে প্রথমে এলো রান্নাঘরে। ফ্রিজ খুলে 1 লিটার পানি বোতল বের করলো। চিপি খুলে অর্ধেকের বেশি পানি খেয়ে বোতলটা আবার ফ্রিজে রেখে বেডরুমে এলো। শ্রবণকে দেখে সোহা বসা থেকে উঠে দাঁড়ালো। কাছে এগিয়ে এসে বলল, কোথায় গিয়েছিলে? একটা কাজ ছিল। রোজা রেখে এই রোদের মধ্যে কিসের কাজ করতে গেছো? এই সোহা। শ্রবণের এমন ডাক শুনে হকচকিয়ে গেল সোহা। উদ্বিগ্ন হয়ে বলল, কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে। আল্লাহ, কি করলাম? আরে কি হয়েছে বলবে তো, এমন করছো কেন? আমি যে রোজা রেখেছি সেটা ভুলে গেছিলাম। বাইরে থেকে এসে 1/2 লিটার বেশি পানি খেয়ে ফেলেছি। মনের ভুলে? হ্যাঁ, এখন কি হবে? আমার রোজা কিচ্ছু হবে না, মনের ভুলে খেলে রোজা ভাঙে না। মনের ভুলে খেলে রোজা ভাঙে না? না কে বলেছে তোকে? দাদা ভাই, তারপর অনেক হুজুরের কাছেও শুনেছি। আমার কথা বিশ্বাস না হলে ইউটিউবে দেখো। শ্রবণ প্যান্টের পকেট থেকে ফোন বের করে ইউটিউব ওপেন করলো। কয়েকজন বড় বড় হুজুরের বক্তব্য শুনলো। কলিজাটা ঠান্ডা হলো। ফোন রেখে টাওয়েল হাতে ওয়াশরুমে প্রবেশ করলো। দ্রুত নামাজের সময় হয়ে আসছে। মাজেদ আন্টি রান্না করছেন। শ্রবণ রান্নাঘরে প্রবেশ করলো। আন্টির দিকে তাকিয়ে বলল, আন্টি, আমি আজকে আপনাকে রান্না সাহায্য করব। মাজেদ আন্টি অবাক হয়ে তাকালেন শ্রবণের দিকে। শ্রবণ বলল, কি কি করতে হবে আন্টি? কিছু করতে হবে না বাবা, তুমি কি বিশ্রাম নাও। অনেক বিশ্রাম নিয়েছি। এই ডাল কি করবেন? বড়া ভাজবো? এভাবেই? না, ব্লেন্ডারে ব্লেন্ড করতে হবে আগে। আচ্ছা, তাহলে আমি ব্লেন্ড করে দিচ্ছি। ব্লেন্ডার কোথায়? তোমাকে করতে হবে না, আমি করে নেব নিজে। রোজ তো আপনিই করেন, আজ না হয় আমি একটু করি। বলুন, ব্লেন্ডার কোথায়? ওই তো ওইখানে। শ্রবণ ব্লেন্ডার হাতে নিয়ে বলল। এটার লাইন কোথায় লাগাবো? মাজেদ আন্টি হাত দিয়ে দেখিয়ে দিলেন। শ্রবণ ব্লেন্ডারে প্লাগ ইন করে ডালের বাটি হাতে নিয়ে বলল, ডাল ধুতে হবে? হ্যাঁ। শ্রবণ ডালগুলো ভালোভাবে ধুয়ে নিল। ধোয়া শেষে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ডার অন করতে ভয় পেয়ে ব্লেন্ডার ছেড়ে বলে লাফিয়ে পিছিয়ে গেল কয়েক হাত। ওকে এভাবে ভয় পেতে আর লাফিয়ে সরে যেতে দেখে সোহার মাজেদ আন্টি হা করে হেসে উঠলেন। নিজের কাণ্ডে শ্রবণ নিজেও হাসলো। ব্লেন্ডার আচমকা যেভাবে শব্দ করে উঠেছে শ্রবণ ভয় পেয়ে গিয়েছিল। হাসতে হাসতে ব্লেন্ডারের কাছে এগিয়ে এসে অফ করে। সোহা আর মাজেদ আন্টি হাসতে হাসতে নিচে বসে পড়েছেন। শ্রবণ চোখ দুটো শুরু করে দুজনকে দেখে। ও কি জানতো নাকি ব্লেন্ডার এভাবে শব্দ করে উঠবে? এর আগে তো কেউ ওর সামনে ব্লেন্ডার অন করেনি। জীবনের প্রথম ব্লেন্ডার অন করেছে। ভয় পাওয়াটা কি অস্বাভাবিক? পুনরায় ব্লেন্ডার অন করে ডাল ব্লেন্ড করতে শুরু করলো। জগে ঠান্ডা পানি ভরে রুমে ফিরে এলো শ্রবণ। সোহা শুয়ে পড়েছে। শ্রবণ পানির জগটা রেখে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ালো। কাঙ্ক্ষিত জিনিসটা না পেয়ে সোহার দিকে তাকালো। স্বাভাবিক গলায় বলল, সোহা, এখানে সিগারেটের প্যাকেট রেখেছিলাম, সেটা কোথায়? আমি কিভাবে বলবো? আমি তো সিগারেট খাই না, তাই তোমার সিগারেটের প্যাকেট আমি ধরিও নি। আরে এখানেই তো রেখেছিলাম, কখন? বাইরে থেকে এসে। আমি দেখিনি। সোহা চোখ বন্ধ করে নিল। আবার শ্রবণ ড্রেসিং টেবিলের প্রত্যেকটা ড্রয়ার খুঁজলো, পুরো রুম খুঁজলো, তবুও সিগারেটের প্যাকেট পেল না। শ্রবণের স্পষ্ট মনে আছে সে বাইরে থেকে এসে ড্রেসিং টেবিলের উপরে সিগারেটের প্যাকেট আর ফোন রেখেছিল। ফোন এখনো আগের জায়গায় রয়েছে, শুধু সিগারেটের প্যাকেটটা নেই। প্যাকেটটা গেল কোথায়? হাত পা গজালো নাকি? শ্রবণ আবারও এসে দাঁড়ায় সোহার পাশে। খিটখিটে মেজাজ নিয়ে বলল, এই ডাঙের বাচ্চা, বল সিগারেটের প্যাকেট কোথায় রেখেছিস? সোহা ঘুম ঘুম চোখের পাতা টেনে তুলে তাকালো। ও ঘুম জড়ানো ভারী গলায় বলল, তোমার সিগারেট প্যাকেট কোথায় আমি কি করে বলবো?
তোমার সিগারেট আমি কি ধরি নাকি? নাকি সেগুলো দিয়ে আমার কোনো কাজ আছে? তুমি বোধহয় আনোনি, ভুলে গেছো এখন। শ্রবণ দুদিকে মাথা নেড়ে বলল, আমার স্পষ্ট মনে আছে, আমি সিগারেটের প্যাকেট কিনে এনেছিলাম আর ড্রেসিং টেবিলের ওপরে রেখেছিলাম। জানি না তোমার সিগারেটের প্যাকেট কোথায় গেছে। ঘুমোতে দাও এখন, সেইতে উঠতে হবে তো। শ্রবণ রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে সব জায়গায় খুঁজলো, রান্নাঘরেও খুঁজতে বাদ রাখলো না, কিন্তু কোথাও তার সিগারেটের প্যাকেট নেই। একদম হাওয়া হয়ে গেছে ফ্ল্যাট থেকে। মেজাজ এত গরম হচ্ছে যে নিজেকে সামলানো কঠিন হয়ে পড়ছে শ্রবণের কাছে। এখন বাইরে যেতে ইচ্ছে করছে না, আবার সিগারেট না খাওয়া পর্যন্ত শান্তিও লাগবে না। 24 ঘন্টার বেশি হয়ে গেছে সিগারেট খায় না। তারাবি নামাজ আদায় করে ফ্ল্যাটে ফেরার পথে সিগারেটের আস্ত একটা প্যাকেট কিনে নিয়ে ফিরেছে। এখন সেই প্যাকেট ফ্ল্যাটের কোথাও নেই। কেমনটা লাগে। ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে ওয়ালেট বের করে টাকা নিল হাতে। ফোন হাতে নিয়ে দরজার দিকে পা বাড়াতে সোহা পিছু ডেকে বলল, কোথায় যাচ্ছ? বাইরে, তুই ঘুমা, আমি আসছি কিছুক্ষণ পর। বাইরে কি করতে যাবে? সিগারেট কিনতে। একটা সিগারেট খাওয়ার জন্য এখন এই ক্লান্ত শরীর টেনে নিয়ে বাইরে যাবে? এই বিষাক্ত ধোঁয়া না ওড়ালে কি হবে? এসে ঘুমাও, ভালো লাগবে। শ্রবণ কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল। সোহা গলা ছেড়ে ডেকে বলল, ও বাবু শোনো আমার কথা। শ্রবণ ফিরে এলো রুমে। শ্রবণের চেহারা দেখে বোঝা যাচ্ছে সে ভীষণ বিরক্ত বোধ করছে। তিরিকি মেজাজ নিয়ে বলল, বল, কি বলবি? কিছু না লাগবে? এখানে আসো, দেখো বাবু কিভাবে নড়ছে। শ্রবণ কাছে এগিয়ে এলো। সোহার পেটের উপর হাত রেখে দেখলো বাবু অনেক নড়ছে। সোহা সোহা থেকে উঠে বসে শ্রবণের হাত ধরে বিছানায় বসালো। উঠলি কেন? তোর না ঘুম পেয়েছে ভীষণ? তুমি দূরে গেলে ভালো লাগে না, আসো একসঙ্গে ঘুমাই। তুই ঘুমা, আমি সিগারেট কিনে নিয়ে আসছি। সিগারেট খেতে হবে না, সিগারেট খাওয়া ছেড়ে দাও। ভাত খাও ছেড়ে দিতে পারবো, কিন্তু সিগারেট খাও ছেড়ে দিতে পারবো না। হাত ছেড়ে ঘুমা এখন। সোহা শ্রবণের কাছে এগিয়ে এসে শ্রবণের বুকে মাথা রেখে জড়িয়ে ধরল শক্ত করে। এভাবে ধরছিস কেন এখন? স্যার। সোহা ছাড়লো না, বরং শ্রবণকে আরো শক্ত করে আঁকড়ে ধরলো। বুকে মুখ গুজে রেখে বলল, ধরেছি বলে ছাড়তে বলছো? মরে গেলে ধরতে বলেও আর ধরবো না, দেখে নিও। কে মরবে? আমি। শ্রবণ চোয়াল শক্ত করলো, দাঁতে দাঁত চেপে বলল। এই ডাইনির বাচ্চা, মরবি কেন? সোহা বুক থেকে মুখ তুলে শ্রবণের মুখের দিকে তাকালো। শ্রবণের চোখ মুখ কঠিন হয়ে আছে, চোখে চোখ রেখে বলল, বাবু হওয়ার সময় যদি মরে যাই, কত মাই তো বাবু জন্ম দিতে গিয়ে মারা যায়। আমিও মরে যেতেই পারি। জড়িয়ে ধরেছি বলে ছাড়তে বলছে। আমি মরে গেলে এত ভালোবাসবে কে তোমায়? শ্রবণ কিছু বলতে পারল না, নিজেও শক্ত করে জড়িয়ে ধরলো। সোহার বুকে মুখ গুজে বলল, বাবু হওয়ার আগ পর্যন্ত তুমি আমার কাছে থাকো, সময় দাও, নইলে মরে গেলে আফসোস হবে। তুমি আমাকে সময় দাওনি তাই। শ্রবণ মৃদু স্বরে বলল, তোকে সময় দেই না আমি? তোর কাছে কাছে থাকি না? এই যে এখন বাইরে যেতে চাইছো, 5 মিনিট লাগতো বাইরে থেকে ঘুরে আসতে। 5 মিনিটই অনেক সময়। হয়তো কোনোদিন দেখা যাবে 5 সেকেন্ডের ব্যবধানে আমি চিরদিনের জন্য তোমার কাছ থেকে হারিয়ে গেছি। চুপ, আর একটা উল্টোপাল্টা কথা বললে ধরে আসার মারবো। সোহা মুচকি হাসলো। শ্রবণ সোহাকে শুইয়ে দিয়ে লাইট অফ করে শুয়ে পড়ল সোহাকে আগলে ধরে। সোহা এবার আরো বেশি করে হাসলো। শ্রবণের সিগারেটের আস্ত প্যাকেটটা সোহা নিজেই গায়েব করেছে। সবগুলো সিগারেট ভেঙে প্যাকেট সহ কমোটে ফেলে ফ্ল্যাশ করে দিয়েছে। সারাদিন রোজা রাখে, নামাজ আদায় করে, আবার সিগারেট খায়। এখন খা বেশি করে। তুমি শ্রবণ চৌধুরী হলে সেও সোহা চৌধুরী, ভুলে যেও না, রক্ত একই। ফজরের নামাজ আদায় করে আর ঘুমালো না শ্রবণ। সোহাকে বলল রেডি হতে। সোহা কোনো প্রশ্ন না করে রেডি হয়ে নিল। শ্রবণ গাড়ির চাবি নিয়ে সোহার হাত ধরে বের হলো ফ্ল্যাট থেকে। কোথায় নিয়ে যাচ্ছে কিচ্ছু জিজ্ঞেস করলো না সোহা। শ্রবণের গাড়ি এসে দাঁড়ালো একটা কবরস্থানের পাশে। দুজন নেমে দাঁড়ালো গাড়ির ভেতর থেকে। আশেপাশ থেকে পাখিদের কিচিরমিচির শব্দ ভেসে আসছে। নির্মল বাতাস বইছে, শীতল প্রকৃতি। সূর্যের দেখা নেই এখনো, কুয়াশাও পড়েছে বেশ। শ্রবণ সোহার হাত ধরে কবরস্থানের ভেতর প্রবেশ করলো গেট খুলে। সোহা পুরো কবরস্থানে নজর বুলালো। তার গায়ের প্রত্যেকটা লোম খাড়া হয়ে গেল কবরগুলো দেখে। এর আগে এত কাছ থেকে কোনোদিনও কোনো কবর দেখা হয়নি। কয়েকটা নতুন কবর, কিছু কবর বেশ পুরনো, অনেকগুলো মাটির সঙ্গে মিলিয়ে গেছে প্রায়। এখানে চিরনিদ্রায় শায়িত আছেন অনেক মানুষ। একদিন ওদের জায়গাও এখানেই হবে। শ্রবণের হাতটা শক্ত করে ধরলো। শ্রবণ ঘাড় ঘুরিয়ে তাকালো, মৃদু স্বরে বলল, ভয় পাচ্ছিস? সোহা দুদিকে মাথা নেড়ে বলল,
না, সঙ্গে তুমি আছো তো? শ্রবণ কিছুক্ষণ তাকিয়ে রইল সোহার মুখের দিকে, তারপর এসে দাঁড়ালো নির্দিষ্ট একটা স্থানে। সোহা তাকালো সামনে থাকা কবরের দিকে। কবরের শিওরে টাইলস দিয়ে নাম ফলক স্থাপন করা হয়েছে। সেখানে গোটা গোটা অক্ষরে লেখা রয়েছে নাম মরহুমা সানজানা চৌধুরী, পিতা মরহুম সাদিক চৌধুরী। নাম দুটো পড়েই ফট করে শ্রবণের মুখের দিকে তাকালো সোহা। শ্রবণ টলমল চোখে তাকিয়ে আছে কবরটার দিকে, মনে হচ্ছে চোখ জোড়া হতে এখনই গড়িয়ে পড়বে পানি। শ্রবণের মুখের দিকে তাকিয়ে সোহার চোখ জোড়াও ঝাপসা হয়ে উঠল, কম্পিত স্বরে বলল, এটা বড় আম্মুর কবর। শ্রবণ মুখে কিছু না বলে মাথা নাড়ল। সোহা কবরের দিকে তাকালো আবার। সাদিক চৌধুরী তো সামাদ চৌধুরীর ছোট ভাই ছিলেন, যে কিনা অনেক বছর আগে অ্যাক্সিডেন্টে মারা গেছেন। সোহা যতটুকু জেনেছে ওনার সঙ্গে ওনার ওয়াইফ আর ভাবি মানে সামাদ চৌধুরীর ওয়াইফও মারা গিয়েছিলেন সেই অ্যাক্সিডেন্টে। তার মানে শামীম রেজা চৌধুরী ছোট কাকা মেয়েকে বিয়ে করেছিলেন। এই কারণে সোহা শ্রবণের নানির বাড়ির কাউকে দেখেনি এখন পর্যন্ত। শ্রবণ সোহার হাত ধরে কবরের শিওরে এসে দাঁড়ালো, জড়ানো গলায় ডাকলো, আম্মু। সোহা একবার শ্রবণের মুখের দিকে আরেকবার কবরের দিকে তাকাচ্ছে। শ্রবণ চোখের পানি মুছে বলল, আম্মু, তোমাকে না বলেছিলাম আমি বিয়ে করেছি? এই যে ছোট টানির বাচ্চা, আমার বউ, তোমার শ্রাবণের বউ। তোমার ছেলেরও কদিন পর ছেলে হবে আম্মু। সোহা তাকিয়ে রইল শ্রবণের মুখের দিকে। শ্রবণের চোখ জোড়া পানিতে টইটুম্বর হয়ে রয়েছে। সোহার নজর পড়ল পাশের কবরের উপর। গোটা গোটা অক্ষরে লেখা নাম মরহুমা সাফা চৌধুরী, পিতা শামীম রেজা চৌধুরী। সোহা শ্রবণের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে ছোট কবরটার পাশে এসে দাঁড়ালো। জন্ম আর মৃত্যুর তারিখ লেখা রয়েছে। সাফা সোহার চেয়ে বয়সে বড় ছিল। শ্রবণ ঝুঁকে মায়ের কবরের উপর পড়ে থাকা গাছের পাতা তুলতে তুলতে মৃদু স্বরে বলল, জানো আম্মু, ডানির বাচ্চাটা তোমার ছেলেকে পুরোপুরি পরিবর্তন করে ফেলেছে। তোমার ছেলে এখন ভালো হয়ে গেছে আম্মু। আমি গত 1 সপ্তাহ ধরে সিগারেট খাইনি, রোজা রাখছি, 5 ওয়াক্ত সালাত আদায় করেছি, শুদ্ধ করে কোরআন তেলাওয়াত শিখেছি। আবার ছোট ডানি যতটা খারাপ, ওর মেয়ে ততটাই ভালো। কবর জিয়ারত শেষে সোহাকে নিয়ে কবরস্থান থেকে বেরিয়ে এলো শ্রবণ। সোহাকে গাড়িতে বসিয়ে দিয়ে নিজে উঠে বসলো। সোহা শ্রবণের মুখের দিকে তাকিয়ে রইল এক দৃষ্টে। শ্রবণ সোহার দিকে তাকাতে সোহা বলল, বড় আব্বু আর বড় আম্মু কাজিন? আম্মু যখন কলেজে পড়তো তখন নানা ভাই আর নানু আর মামা মারা যায় অ্যাক্সিডেন্টে। ওনাদের 3 জনের সঙ্গে দাদুও মারা গেছেন সেই অ্যাক্সিডেন্টে। মামা বড় আব্বুর ভাইও ছিল? হ্যাঁ, দাদাভাই আম্মুকে দূরে না দিয়ে নিজের বড় ছেলের সঙ্গে বিয়ে দিয়েছিলেন, যেন আম্মু ভালো থাকে, কোনো দুঃখ কষ্ট আম্মুকে ছুতে না পারে। এতটুকু বলে তাচ্ছিল্য করে হাসল শ্রবণ। দুঃখ কষ্ট তার আম্মুকে ছুতে পারবে না। দুঃখ কষ্ট তো তার আম্মুকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে নিয়েই চলে গেল। তখন নানা ভাইয়ের সকল সম্পত্তির একমাত্র উত্তরাধিকার ছিল আম্মু। আম্মু আর ছাপা মারা যাওয়ার পর ছিলাম আমি। আম্মু মারা যাওয়ার পর আব্বু তখন দ্বিতীয় বিয়ে করলো। তখন দাদাভাই আম্মুর ভাগের সব সম্পত্তি আমার নামে করে দেয়। সোহা ছোট একটা সিরামিকের বাটিতে করে পায়েস নিয়ে এলো বেডরুমে। শ্রবণীদের নামাজ আদায় করতে যাবে, তাই নতুন পাঞ্জাবি পাজামা পরে তৈরি হচ্ছে। সোহা শ্রবণের সামনে এসে দাঁড়ালো, চামচে পায়েস তুলে বলল, হা করো। শ্রবণ হাঁ করলো। সোহা পায়েস খাইয়ে দিয়ে বলল, ঈদ মোবারক বাবুর আব্বু। শ্রবণ সোহার হাত থেকে বাটি আর চামচ নিয়ে সোহাকে পায়েস খাইয়ে দিয়ে বলল, ঈদ মোবারক ডাইনের বাচ্চা। সোহা আর গাল ফুলালো শ্রবণের উইশ শুনে। শ্রবণ ফোলা ফোলা গাল দুটো টিপে দিয়ে বলল, কি হলো, গাল ফুলেছিস কেন এভাবে? তুমি ডাইনির বাচ্চা বলে কেন? আমি এত সুন্দর করে বললাম আর তুমি আমাকে এভাবে বললে? তো কিভাবে বলবো? সুন্দর করে বলবে। এর চেয়ে সুন্দর করে শ্রাবণ চৌধুরী বলতে পারে না। সোহা সরে গেল শ্রবণের সামনে থেকে। শ্রবণ পায়েসের বাটি রেখে আতর মাখলো গায়ে। টুপি মাথায় দিয়ে জায়নামাজ বের করলো কাবার থেকে। জায়নামাজ কাঁধের উপর রেখে ওয়ালেট পকেটে ভরে পায়েসের বাটিটা হাতে নিল। রুম থেকে বেরিয়ে দেখলো সোহা গাল ফুলিয়ে বসে আছে সোফায়। শ্রবণকে সামনে দেখে সোহা মুখ ফিরিয়ে নিল অন্যদিকে। শ্রবণ চামচে পায়েস তুলে বলল, হাগর। সোহা হাঁ করলো না, শ্রবণের দিকে তাকালো না। শ্রবণ বলল, কি বলছি, কানে যাচ্ছে না? হাঁক দ্রুত, নামাজে দেরি হয়ে যাবে। সোহা ঘাড় ঘুরিয়ে দৃষ্টি নিচের দিকে রেখে হাঁ করলো। শ্রবণ সোহার মুখে পায়েস পুরে দিয়ে বলল, ঈদ মোবারক বাবুর আম্মু। এখন গলা ফুলিয়ে বসে না থাকে গোসল করে সাজুগুজু করুন। সোহা শ্রবণের মুখের দিকে তাকালো তড়িৎ গতিতে। শ্রবণ সোহার গাল টেনে দিয়ে দ্রুত চলে গেল দরজার দিকে। আজকে দাদা আর ভাইদের সঙ্গে ঈদের নামাজ আদায় করবে। ঈদের নামাজ আদায় করে ফ্ল্যাটে ফিরল শ্রবণ। বেডরুমে এসে স্থির হয়ে দাঁড়ালো। শ্রবণের আগমন টের পেয়ে সোহা ঘাড় ঘুরিয়ে তাকালো তার দিকে। শ্রবণ হাতে জায়নামাজ বিছানার উপর ছুড়ে দিয়ে 2 হাত প্রসারিত করে এগিয়ে এলো সোহার কাছে। বিনা বাক্যে আলিঙ্গন করলো প্রিয়তমাকে। সোহা নিজেও জড়িয়ে ধরল শ্রবণকে। কিছু মুহূর্ত অতিবাহিত হলো দুজনার নীরবতায়। শ্রবণ সোহার এলোমেলো চুলের ভাঁজে হাত গুলিয়ে বলল,
দারুণ লাগছে তোকে। সোহা শ্রবণের বুক থেকে মুখ তুলে তাকালো, চোখে চোখ রেখে বলল। তোমাকেও দারুণ লাগছে। শ্রবণ সোহাকে পাজা কোলে তুলে নিল। ভয় পেয়ে সোহা শক্ত করে ধরল শ্রবণের গলা। শ্রবণ সোহাকে নিয়ে ঘুরতে শুরু করলো। সোহার শাড়ির আঁচল এলোমেলো চুল বাতাসে উঠতে লাগলো। শ্রবণকে থামানোর জন্য ব্যস্ত কণ্ঠেই বলল। কি করছো? থামো, বমি চলে আসবে। শ্রবণ থামলো, তবে সোহাকে কোল থেকে নামালো না। সোহা নিজের হাত দুটো তালু দেখিয়ে বলল। এগুলো কি আঁকছো? কেমন লাগছে? শ্রবণ গম্ভীর গলায় বলল। দারুণ লাগছে। দারুণ লাগছে। এগুলো কি ডিজাইন? না ফুল হয়েছে আর না জিলাপি হয়েছে। এমন অদ্ভুত ভাবে কে মেহেদি দিয়ে দেয় হাতে? শ্রবণ আগের চেয়েও গম্ভীর গলায় বলল। দিয়ে দিয়েছি, সেটাই তো বেশি। তুই আর কত সুন্দর চাইছিস। উপরে 2 পিঠে যে কত সুন্দর করে দিয়েছি সেটা চোখে পড়ছে না? স্টিকার লাগিয়ে তারপর মেহেদি দিয়ে ল্যাটাপ্যাটা করে দিয়েছো শুধু। আরে যেভাবে দিয়ে দিয়েছি তো। কালার কিন্তু সুন্দর হয়েছে, তাই না? দেখতে হবে না কে দিয়েছে। আমার সালামি দাও। কিসের সালামি? কিসের সালামি মানে? ঈদ সালামি। আজকে ঈদ না, ঈদের সালামি দিবে। এখন তাড়াতাড়ি টাকা বের করো। টাকা দিয়ে তুই কি করবি? জামাইকে নিয়ে ঘুরতে যাব। আর দুজন মিলে ফুচকা খাবো। সেই এই জঘন্য খাবার আমি খাই না। কাহিনী বাদ দিয়ে সালামি দাও। টাকা নেই। কি? তোমার কাছে টাকা নেই? টাকা নিয়ে আমি শুয়ে থাকি? ক্যাশ টাকা থাকে আমার কাছে। অল্প কিছু টাকা আছে ওয়ালেটে। যেই কয় টাকা আছে সেই কয় টাকাই দাও। টাকা না দিলে কোল থেকে নামবো না আমি। শক্ত করে ধর গলা। সোহা শক্ত করে জড়িয়ে ধরল শ্রবণের গলা। শ্রবণ এক হাতে সোহাকে ধরে রেখে অন্য হাত দিয়ে দ্রুত ওয়ালেট বের করে পাঞ্জাবির পকেট থেকে। নে ধর। সোহা ওয়ালেট হাতে নিয়ে ভেতর থেকে টাকা বের করলো। 3,580 টাকা। সোহা শ্রবণের মুখের দিকে তাকিয়ে বলল। অল্প কোথায়, অনেক টাকাই তো। অনেক টাকা। তুই একদমে যত পর্যন্ত গুনতে পারবি তত 1000 টাকা তোর। সত্যি? হ্যাঁ। তাহলে গুনি। এখন না, পরে। শ্রবণ রুম থেকে বের হওয়ার জন্য পা বাড়ালো দরজার দিকে। সোহা কোল থেকে নামার জন্য ছটফট করে বলল। কোথায় নিয়ে যাচ্ছ? নামাও। চুল তো বাঁধলাম না। আর চুল বাঁধতে হবে না। এলোমেলো চুলে বেশি সুন্দর লাগে। কথাগুলো বলতে বলতে সোহাকে নিয়ে ডাইনিং টেবিলের কাছে এসে দাঁড়ালো। পা দিয়ে একটা চেয়ার টেনে বসালো সোহাকে। শ্রবণ একটা প্লেটে খাবার বাড়তে বাড়তে বলল। আন্টি চলে গেছে। হ্যাঁ। খাবার বেড়ে হাত ধুয়ে নিজেও একটা চেয়ার টেনে বসলো। পোলাও মাংস সোহার মুখের সামনে তুলে ধরে বলল। হ্যাঁ কর। তুমি আগে খাও। খাবো। তুই হা কর আগে। সোহা আর কোনো কথা না বলে হাঁ করলো। শ্রবণ তার মুখে পুড়ে দিয়ে নিজের মুখে পুরল। পুনরায় সোহার মুখে তুলে দিতে দিতে বলল। খেয়ে ওই বাড়ি যাবো। আমিও। হুম। আনন্দে সোহার চোখ মুখ চকচকে হয়ে উঠল। সকাল থেকে ভীষণ মন খারাপ লাগছিল, বাড়ির কাউকে দেখতে পারবে না বলে। আব্বু আম্মুকেও খুব মনে পড়ছিল। দুজনের খাওয়া শেষে শ্রবণ বাকি সব খাবার ঢেকে রাখলো। বেডরুমের দিকে এগিয়ে আসতে আসতে বলল। শাড়ি পরেই যাবি? সোহা দুদিকে মাথা নেড়ে বলল। না, নতুন জামা এনেছো না, ওখান থেকেই একটা পরে যাব। শাড়িতে কিন্তু বেশি সুন্দর লাগছে। শাড়ি বেশিক্ষণ সামলাতে পারবো না। আচ্ছা, তো যেটা ভালো লাগে। সোহা কাবার থেকে একটা সাদা রঙের জামা বের করলো। ঈদ উপলক্ষে শ্রবণ যতগুলো জামা এনে দিয়েছে সবগুলোর মধ্যে সাদা রঙের জামাটা বেশি পছন্দ হয়েছে। জামা তো এনেছে, সঙ্গে দুটো শাড়িও এনেছে। একটা লাল টকটকে, একটা গাঢ় নীল। নীল রঙের শাড়িটাই পরেছে সোহা। শাড়ি চেঞ্জ করে জামাটা পরে এলো ওয়াশরুম থেকে। এলোমেলো শাড়ি, ব্লাউজ পেটিকোট বিছানার উপর রেখে ড্রেসিং টেবিলের সামনে এসে চুল আঁচড়াতে শুরু করলো। তার ইচ্ছে করছে এভাবেই বাড়ি চলে যেতে। শ্রবণ সোহার শাড়ি, ব্লাউজ পেটিকোট ভাঁজ করলো। শটান দাঁড়িয়ে সোহাকে দেখতে লাগলো। আবার সোহা 5G গতিতে রেডি হলো। জুতা জোড়া বের করে পরে বলল। হয়ে গেছে আমার। শ্রবণ এগিয়ে এসে গাড়ির চাবি হাতে নিল। নিজেকে একবার আয়নায় দেখে নিয়ে বলল। চল। সোহা নিজের ফোনটা হাতে নিয়ে শ্রবণের হাত ধরে এগুলো দরজার দিকে। শ্রবণের গাড়ি এসে দাঁড়ালো গেটের সামনে। শ্রবণের গাড়ি দেখে দারোয়ান দ্রুত গেট খুলে দিল। শাহিন রেজা চৌধুরী বাড়ির বাইরে দাঁড়িয়েছিলেন। শ্রবণের গাড়ি দেখে দ্রুত পায়ে এগিয়ে এলেন কাছে। গাড়ির দরজা খুলে ভেতর থেকে বেরিয়ে এলো দুজন। বাবাকে দেখে সোহা খুশিতে জড়িয়ে ধরলো আব্বু ডেকে। শাহিন রেজা চৌধুরী নিজেও জড়িয়ে ধরলেন মেয়েকে। পুরো সারপ্রাইজড হয়ে গিয়েছেন। ভাবেননি শ্রবণ সোহাকে নিয়ে আজ আসবে। উনি তো ভেবেছিলেন কিছুক্ষণ পর শ্রবণের ফ্ল্যাটে যাবেন মেয়েকে দেখতে। কেমন আছো আব্বু? ভালো। তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। শাহিন রেজা চৌধুরী শ্রবণের দিকে তাকিয়ে বললেন। কেমন আছো শ্রাবণ? শ্রবণ গম্ভীর গলায় বলল। আলহামদুলিল্লাহ। ভেতরে চলো তোমরা। শ্রবণ সোহার হাত ধরে ভেতরের দিকে পা বাড়ালো। দুজনার পিছন পিছন শাহিন রেজা চৌধুরী নিজেও পা বাড়ালেন। বাড়ির ভিতর প্রবেশ করে সকলের দেখা পেল শ্রবণ আর সোহা। সবাই ড্রয়িং রুমে উপস্থিত রয়েছে। শ্রবণকে দেখে অনিমা চৌধুরী আর তনিমা চৌধুরীর হাসি হাসি মুখ চুপসে গেল। ভয় যেন
কেমন জড়সড় হয়ে গেলেন দুই বোন। দুজনার এমন রিয়াকশন দেখে শ্রবণ মনে মনে পৈশাচিক আনন্দ অনুভব করলো। শামীম রেজা চৌধুরী বড় ছেলের দিকে তাকিয়ে বললেন, কে খাইয়ে দিছে তোকে? শ্রবণ উত্তর দিল না। সোহা সকলের সঙ্গে হাসি মুখে কথা বলল। অনিমা চৌধুরী মেয়ের দিকে তাকিয়ে রইলেন অপলক দৃষ্টিতে। সোহাকে ভীষণ খুশি খুশি লাগছে, হয়তো এতদিন পর নিজের পরিবারের কাছে আসতে পেরেছে সেজন্যই। দেখতেও আগের চেয়ে বেশি সুন্দর লাগছে, বড়ও লাগছে আগের চেয়ে। সোহার পরনে সাদা জামা, শ্রবণের পরনে সাদা পাঞ্জাবি পাজামা। শ্রবণ সোহাকে নিয়ে বসলো সোফায়। স্পর্শ এসে বড় ভাইয়ের পাশে বসলো, বলল, ভাইয়া আজকে কিন্তু তোমরা থাকবে এই বাড়িতে। শ্রবণ ছোট ভাইয়ের মুখের দিকে তাকালো, তবে বলল না কিছু। সামাদ চৌধুরী বড় নাতির মুখের দিকে তাকিয়ে বললেন, শ্রবণ, নাস্তা করতে চলো। আমরা নাস্তা সেরে এসেছি দাদা ভাই। অল্প খাবে আমাদের সঙ্গে, চলো। আমি কিছু খাবো না এখন, ঠেসে ঠেসে অনেক খাইয়ে দিয়েছো, আজ আরো খেলে একদম পেট ফেটে যাবে। সকলের দৃষ্টি এসে পড়ল দুইজনের উপর। সকলকে এভাবে তাকাতে দেখে সোহা শ্রবণের মুখের দিকে তাকালো, মৃদুস্বরে বলল। সবাই এইভাবে তাকাচ্ছে কেন? শ্রবণ গম্ভীর গলায় বলল। আমি কিভাবে বলবো? সকলকে জিজ্ঞাসা করো। সোহা বাবার মুখের দিকে তাকালো। শাহিন রেজা চৌধুরী বললেন। সোহা আঙ্গুল তুলে শ্রবণকে দেখালো। সিয়াম, স্পর্শ, সামাদ চৌধুরী বাদে বাকি চারজনের চোখ জোড়া অস্বাভাবিক বড় বড় হয়ে গেছে। শ্রবণ চৌধুরী সোহাকে খাইয়ে দিয়েছে। আসলেই শ্রবণের ফোন বেজে উঠল। হাসানের কল রিসিভ করে কানে ধরে বলল, বলো। বের হবি না আজ? না, বাড়িতে এসেছি। কখন গেলি? একটু আগেই। ও আচ্ছা, থাক তাহলে, রাখলাম। হুম। কল কেটে গেল। শ্রবণ সোহার মুখের দিকে তাকিয়ে বলল। রুমে চল। সোহা মিনমিন করে বলল, আমি থাকি এখানে। শ্রবণ সোহার হাত ছেড়ে উঠে দাঁড়ালো। অনিমা চৌধুরী আর তনিমা চৌধুরীর দিকে একবার তাকিয়ে সিঁড়ির দিকে এগিয়ে গেল, যেন নীরবে হুমকি দিয়ে গেল দুজনকে। শ্রবণ চোখের আড়ালে চলে যেতেই অনিমা চৌধুরী মেয়ের পাশে এসে বসলেন। মেয়ের গালে হাত রেখে আদুরে গলায় বললেন, কেমন আছিস সোহা? সোহা মৃদু হেসে বলল, খুব ভালো। আম্মুর উপর এখনো রেগে আছিস? সোহা কথা না বলে তাকিয়ে রইল। শামীম রেজা চৌধুরী বললেন, সোহা, বাবু কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। শ্রবণের মানসিক অবস্থা? আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে। এখন আর আগের মতো হঠাৎ রেগে যায় না, চিৎকার করে না, অনেক শান্ত হয়ে গেছে। বেশি রাত জাগে না, ঠিক মতো ঘুমায় এখন। শামীম রেজা চৌধুরী আর কিছু বললেন না। অনিমা চৌধুরী এটা সেটা জিজ্ঞাসা করতে শুরু করলেন মেয়েকে। সোহা কিছু কথার উত্তর দিচ্ছে, আবার কিছু কথার উত্তর দিচ্ছে না। আসরের নামাজ আদায় করে দাদা আর ভাইদের সঙ্গে বাড়িতে প্রবেশ করলো শ্রবণ। শ্রবণকে দেখেই তনিমা চৌধুরী সোহার পাশ থেকে উঠে গেলেন। শ্রবণ সোজা হেঁটে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। স্পর্শ সোফার কাছে এগিয়ে এসে মায়ের দিকে তাকিয়ে রইল। এত ভয় তনিমা চৌধুরীর চেহারা দেখে মনে হচ্ছিল শ্রবণকে নয়, যেন জ্যান্ত বাঘ দেখেছে নিজের সামনে। শ্রবণ চেঞ্জ করে নিচে নেমে এলো। সোহার পাশে দাঁড়িয়ে বলল, খেতে হবে না। ইচ্ছে করছে না। ইচ্ছা না করলেও খেতে হবে। সন্ধ্যার পর খাবো। না, এখনই খাবি। মেট। একজন মেয়ের ছুটে এলো রান্নাঘর থেকে। জি স্যার। কি রান্না হয়েছে? স্যার, রাতে রান্নার প্রস্তুতি চলছে। তাহলে সোহা কি খাবে এখন? স্যার বলুন কি করতে হবে, এখনই করে দিচ্ছি। রান্নাঘর খালি করুন। জি স্যার। রান্নাঘরে কে কে আছে বের হতে বলুন। জি স্যার। মেয়ের চলে গেল রান্নাঘরের দিকে। ড্রয়িং রুমে উপস্থিত সবাই বিস্ময় নিয়ে শ্রবণের মুখের দিকে তাকিয়ে আছে। তনিমা চৌধুরী মনে মনে ভয় পাচ্ছেন। এই ছেলে এখন না ওনাকেই রান্না করতে পাঠায়। এই অনিমাটা নিচে আসছে না কেন এখনো? মেয়ের তিনজন রান্নাঘর খালি করে বেরিয়ে এলো। শ্রবণ পা বাড়ালো রান্নাঘরের দিকে। সামাদ চৌধুরী পিছু ডেকে বললেন, দাদু ভাই, তুমি রান্নাঘরে যাচ্ছ কেন? শ্রবণ পিছু ফিরে বলল, রান্না করতে। ছেলের কথা শুনে শামীম রেজা চৌধুরী চোখ জোড়া কোটর থেকে বেরিয়ে আসতে চাইছে। শ্রবণ করবে রান্না? সিরিয়াসলি? শাহিন রেজা চৌধুরী বললেন, শ্রাবণ, তুমি রান্না করতে পারো? শ্রবণ পিছু না ফিরে গম্ভীর গলায় পড়ল। অবশ্যই। শাহিন রেজা চৌধুরী মেয়ের দিকে তাকালেন, বিস্ময় নিয়ে বললেন, সোহা, শ্রাবণ সত্যি রান্না করতে পারে? সোহা মাথা নেড়ে বলল, হ্যাঁ, এর আগে অনেকবার রান্না করেছে। রোজার মাসে বেশিরভাগ দিনই ওই সেহরি রান্না করেছে। আন্টির সঙ্গে মিলে ইফতারও রেডি করেছে। কি বলছিস এসব? শ্রাবণ এসব করেছে? আরো অনেক কিছু করেছে যা তোমাদের কল্পনারও বাইরে। সিয়ামার স্পর্শ রান্নাঘরে এলো। ভাইয়ের পাশে দাঁড়ালো দুজন। স্পর্শ বলল, ভাইয়া কি রান্না করবে? শ্রবণ ডালিমের দানা বের করতে করতে বলল, রান্না একটু পর করব। কি কি করবে বলো, আমরাও সাহায্য করি। শ্রবণ ছোট ভাইয়ের মুখের দিকে তাকালো। সিয়াম ভীষণ এক্সাইটেড হয়ে বলল, ভাইয়া আজকে তোমার হাতে রান্না খাওয়াও। আচ্ছা। ভাইয়া বলো না কি কি রান্না করবে।
তোমরা কি কি খেতে চাও? আমি তোমার হাতের গরুর মাংস ভুনা খাবো। আমি কাচ্চি বিরিয়ানি খাবো। দুপুরে না বিরিয়ানি খেলি? তো কি হয়েছে, ভাইয়ার রান্না তো খাইনি। মাংস, বিরিয়ানি, পোলাও, অনেক খাবার আছে আজ। রাতে শাকসবজি, করলা ভাজি, মুসুর ডাল আর ভাত খাবি। ছোট দুই ভাই একসঙ্গে বলে উঠল। শ্রবণ আপেল কাটতে কাটতে বলল, হ্যাঁ। সিয়ামের হাতের ধাক্কা লেগে চিংড়ি মাছের বাটি নিচে পড়ে গেল। স্পর্শ পেছাতে গিয়ে হাতের ধাক্কায় আটার ডিব্বা ফেলে দিল চিংড়ি মাছের উপর। দুজনের কাণ্ড কারখানা দেখে শ্রবণ বলল, গুড জব। স্পর্শ আর সিয়াম একে অপরের মুখ চাচাই করতে লাগলো। কি থেকে কি হলো, ওরা তো কিছুই করলো না। এখানে আটার ডিব্বা রেখেছে কেন, তাও আবার মুখ খুলে? সিয়াম তো শুধু হাতের উপর ভর করে দাঁড়াতে নিয়েছিল, বাটিটা কিভাবে পড়লো? সে তো বাটি ধরেই নি। শ্রবণ ফলমূল কাটা শেষ করে বাটি নিয়ে রান্নাঘর থেকে বের হতে হতে বলল, এগুলো আগে পরিষ্কার কর, এই নোংরা রান্না করে আমি রান্না করব না। ছোট দুই ভাই অসহায়ের মতো একে অপরের মুখের দিকে তাকিয়ে রইল বড় ভাইয়ের কথা শুনে। সময় থেমিয়ে নেই, গড়ে গেছে অনেক দিন। শ্রবণ সোহাকে নিয়ে ফ্ল্যাট থেকে বেরিয়েছে সন্ধ্যার পর। সোহাকে নিয়ে পার্কে হাঁটতে এসেছিল, সঙ্গে কিছু সুন্দর মুহূর্ত কাটালো। সোহা প্রথমে আসতে চাইছিল না, কিন্তু আসার পরের থেকে বেশ ভালো লাগছে। শ্রবণের হাত ধরে বের হলো পার্কের ভেতর থেকে। উত্তপ্ত প্রকৃতি আজ বেশ শীতল, হিমেল হাওয়া বইছে, আকাশে ইয়া বড় রূপালী চাঁদের আলো ছড়াচ্ছে। গাড়ি নিয়ে মেন রোডে উঠতে সোহার নজর পড়লো একটা ছেলের দিকে। ফুল হাতে পার্কের দিকে এগিয়ে আসছে। সোহা শ্রবণের দিকে তাকিয়ে বলল, ওই যে দেখো ফুল। শ্রবণ তাকালো ছেলেটার দিকে। গাড়ি থামালো রাস্তার কিনারে। সিট বেল্ট খুলতে খুলতে বলল, তুই বসে থাক, আমি নিয়ে আসছি। সোহা বসে রইল। শ্রবণ নেমে এগিয়ে গেল ছেলেটার কাছে। শ্রবণের আসতে দেরি হচ্ছে দেখে সোহা গাড়ি থেকে নেমে দাঁড়ালো। রাস্তায় তেমন একটা যানবাহনের চলাচল নেই। এসে দাঁড়ালো গাড়ির পেছনে। শ্রবণ ছেলেটার কাছ থেকে সবগুলো ফুল কিনে নিল। ওয়ালেট থেকে টাকা বের করে দিতে কানে ভেসে এলো সোহার চিৎকার। শ্রবণ সঙ্গে সঙ্গে পিছনে ফিরে তাকালো শ্রবণ। সোহাকে টেনে হিচড়ে একটা মাইক্রোবাসে তুলে নেওয়া হলো শ্রবণের চোখের সামনে। শ্রবণ গগন কাঁপিয়ে চিৎকার করে উঠল সোহার নাম ধরে। হিংস্র চিতার নেহে ছুটে এলো গাড়িটার দিকে। ততক্ষণে গাড়ি ছুটে চলেছে দ্রুত গতিতে। শ্রবণ হুশজ্ঞান হারিয়ে সোহার নাম ধরে চিৎকার করতে করতে গাড়ির পেছনে ছুটলো, তবে নাগাল পেল না। মুহূর্তে অনেকটা দূরে চলে গেছে গাড়িটা। দেরি না করে আবারও দৌড়ে এলো নিজের গাড়ির কাছে। দ্রুত উঠে বসে স্টার্ট দিয়ে ছুটলো মাইক্রোবাসের পেছন। মাইক্রোবাসটা দৃষ্টির আড়ালে চলে গেছে ইতিমধ্যে। কারা ওরা? তার সোহাকে কেন ধরে নিয়ে গেল? তার বউ বাচ্চার কিছু হলে শেষে সে কোনোভাবেই নিজেকে সামলে রাখতে পারবে না। দিশেহারা হয়ে কতটা পথ চলে এলো শ্রবণ জানে না। গাড়ি থামালো রাস্তার মাঝখানে। ঘাড়ঘুড়ি এদিক ওদিক তাকালো। কোথায় চলে এলো? আশেপাশে একদম নির্জন, শুনশান। তার গাড়ির হেডলাইটের আলো ছাড়া আর কোনো আলো নেই। ভুল রাস্তায় চলে এলো। সোহাকে কোন দিকে নিয়ে গেছে? উদ্ভ্রান্তের ন্যায় গাড়ির ভেতর থেকে বেরিয়ে এলো। গলা ফাটিয়ে সোহার নাম ধরে ডাকতে ডাকতে মাঝ রাস্তায় বসে পড়লো হাঁটু মুড়ে। তার সোহাকে কেন ধরে নিয়ে গেল? কোথায় নিয়ে গেল? সোহা নিশ্চয়ই অনেক ভয় পাচ্ছে বাবুর যদি কিছু হয়ে যায়। শ্রবণের মনে হচ্ছে তার পুরো দুনিয়ায় কেউ ছিনিয়ে নিয়ে গেছে। হ্যাঁ, পুরো দুনিয়ায় তো, তার বউ বাচ্চাই তো তার পুরো দুনিয়া। আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলে উঠল, তুমি কেন বারবার আমার সঙ্গে এমন করো? কেন আমার জীবন থেকে সবাইকে কেড়ে নাও? এভাবে বারবার নিঃস্ব না করে আমাকে নিয়ে গেলে তো পারো। ও আল্লাহ, আল্লাহ, আমার সোহাকে সুস্থ করে ফিরিয়ে দাও আমার কাছে। পুরো দুনিয়া না জানুক, তুমি তো জানো ও আমার কাছে কি। কোথায় গেলে আমার সোহাকে সুস্থভাবে পাবো? দিশা দাও আমাকে। আল্লাহ, তুমি ছাড়া আমাকে সাহায্য করার মতো কেউ নেই এই দুনিয়ায়। আল্লাহ, দয়া করো আমার উপর। হে আল্লাহ, সাহায্য করো আমাকে। আমার সোহাকে সুস্থ অবস্থায় ফিরিয়ে দাও আমার কাছে। নিশ্চুপ হয়ে তাকিয়ে রইল অন্ধকার আকাশের দিকে। টিপটিপ করে অসংখ্য তারা জ্বলছে। তাড়াহুড়ো করে রাস্তা থেকে উঠে গাড়ির ভেতর থেকে নিজের ফোন বের করে হাসানের ফোনে কল করলো। এই মুহূর্তে হাসান ছাড়া আর কারো কথা স্মরণ হচ্ছে না তাকে সাহায্য করতে পারবে। কল রিসিভ হতেই হাসানের নাম ধরে ডেকে ডেকে কেঁদে উঠল শ্রবণ। ওপাশ থেকে ভেসে এলো হাসানের উদ্বিগ্ন গলার স্বর। শ্রবণ, কি হয়েছে? কাঁদছিস কেন ভাই? হাসান, কারা যেন আমার সোহাকে ধরে নিয়ে চলে গেছে। কি বলছিস এসব? কোথা থেকে ধরে নিয়ে গেছে? কখন নিল? তুই কোথায়? শ্রবণ খুলে বলল সবকিছু। হাসান আরো বেশি অস্থির হয়ে উঠল বন্ধুর কথা শুনে। তুই এখন কোথায়? জানি না, চিনতে পারছি না। এটা কোন জায়গা? ভাই, ওখান থেকে চলে আয়। ওরা তোরও কোনো ক্ষতি করে ফেলতে পারে। তুই ওখান থেকে চলে আয়। আমরা পুলিশের সাহায্য নিয়ে ভাবিকে খুঁজে বের করব। আমি আমার সোহাকে ছাড়া কোথাও যাব না। ভাই, তুই ওখানে থাকলে কি তোর সোহাকে পাবি? উল্টো তোর যদি কোনো ক্ষতি হয় তখন কি হবে? তুই ওখান থেকে তোর ফ্ল্যাটের সামনে আয়।
আমি আসছি তোর কাছে। শ্রবণ কল কেটে গাড়িতে উঠে বসলো। স্টার্ট দেওয়ার আগে ফোন বেজে উঠল। স্ক্রিনে তাকিয়ে দেখলো অপরিচিত নাম্বার। রিসিভ না করে গাড়ি স্টার্ট দিল দ্রুত। রিং বাজতে বাজতে কল কেটে গেল একবার, দ্বিতীয়বার। রিং বেজে উঠতে রিসিভ করে কানে ধরল। শ্রবণ কিছু বলার আগে ওপাশ থেকে ভেসে এলো ভারী গম্ভীর পুরুষালী গলার স্বর। মিস্টার শ্রবণ চৌধুরী, বউকে খুঁজছেন? কথাগুলো শুনে দ্রুত গাড়ি দাঁড় করালো রাস্তার পাশে। উত্তেজিত হয়ে বলল, এই কে আপনি? আমার সোহা কোথায়? আপনার প্রাণ পাখি আমাদের কাছে। এই কুত্তার বাচ্চা, কে তোরা? সোহাকে কেন ধরে নিয়ে গেছিস? আমার বউ বাচ্চার কিছু হয়ে গেলে একটাও প্রাণে বাঁচবি না। কুল কুল মিস্টার চৌধুরী, এত উত্তেজিত হলে চলে? আপনার বউ বাচ্চার কিচ্ছু হবে না, শুধু আমাদের কথা শুনলেই হবে। কি কথা? 100 কোটি। আপনি আমাদের 100 কোটি টাকা দেবেন, বিনিময়ে আপনার বউকে সুস্থ অবস্থায় ফিরে পাবেন, নয়তোবা বউ বাচ্চার ডেড বডি দেখার জন্য প্রস্তুত হন। 100 কোটি? আমি এখন 100 কোটি কোথায় পাবো? আপনার কাছে 100 কোটি টাকা কিছুই না, সেটা আমরা জানি। এই মতে এত টাকা কোথায় পাবো আমি? এখন ব্যাংক বন্ধ। এখনই না তো, 48 ঘন্টার মধ্যে 100 কোটি টাকা আমাদের দেওয়া ঠিকানায় পৌঁছে দিলে বউকে একদম ঠিকঠাকভাবে পেয়ে যাবেন। আগামী 48 ঘন্টা আপনার বউ আমাদের কাছে যত্নে থাকবে। যথাসময় টাকা না পেলে যত্নের সঙ্গে তার গলা কেটে দেব আমরা। ভুলেও পুলিশ বা অন্য কাউকে জানানোর দুঃসাহস দেখাবেন না। আপনার উপর 24 ঘন্টা নজর আছে আমাদের। আপনার বন্ধু মহল আর ফ্যামিলি, তাদের উপরেও আমাদের নজর আছে। বউ বাচ্চার ভালো চাইলে কোনো রকম চালাকি করার চেষ্টা করবেন না। আগামী 40 ঘন্টা পর আমি আপনাকে কল করে ঠিকানা দেব টাকা পৌঁছে দেওয়ার জন্য। ব্যাংকের অ্যাকাউন্ট দিন, সকালে ব্যাংক খোলার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। পাগল মনে হয় আমাদের? নাকি আমরা ঘাস খাই? কোনো অ্যাকাউন্টে টাকা আসবে না, ক্যাশ দিবেন পুরোটা। আচ্ছা ঠিক আছে, আমি সোহার সঙ্গে কথা বলবো। একেবারে 48 ঘন্টা পর কথা বলবেন। আমি কিভাবে বিশ্বাস করবো যে সোহা আপনাদের সঙ্গে আছে? ওয়েট, আপনার প্রাণ পাখির সঙ্গে কথা বলিয়ে দিচ্ছি। 30 সেকেন্ডের মতো সময় অতিবাহিত হলো। তারপর ভেসে এলো সোহার গলার স্বর। হ্যালো, বাবুর আব্বু? হ্যাঁ হ্যাঁ, সোহা কোথায় তুই? জানি না, আমার ভীষণ ভয় লাগছে। জড়ানো গলায় অস্পষ্ট স্বরে কথাগুলো বলেই হাউমাউ করে কেঁদে উঠল সোহা। সোহার কান্না তীরের ফলার মতো শ্রবণের বুকে বিচ্ছে। তাড়াহুড়ো করে বলল, সোহা ভয় পাস না, কাঁদিস না, তোকে খুব শীঘ্রই নিয়ে আসবো আমি। ওপাশ থেকে ভেসে এলো সেই পুরুষালী গম্ভীর ভারী গলার আওয়াজ। মিস্টার চৌধুরী, আপনি তাহলে টাকার ব্যবস্থা করতে থাকুন, আমরা বিশ্রাম নেই। ভুলেও কিডন্যাপিং এর কথা কাউকে বলার চেষ্টা করবেন না, হিতে বিপরীত হবে। কল কেটে গেল। শ্রবণ ফোন আনলক করে কল করলো সঙ্গে সঙ্গে, কিন্তু নাম্বার বন্ধ বলছে। বেশ কয়েকবার চেষ্টা করার পরও কল ঢুকলো না। ফোনের স্ক্রিনে কিছুক্ষণ তাকিয়ে থেকে স্টিয়ারিং এর সঙ্গে মাথা ঠেকিয়ে বসে রইল চুপচাপ। নীরবে দু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে ঝরঝর করে। আজ কেন বের হলো ফ্ল্যাট থেকে? বের না হলে তো এমন কিছু ঘটতো না। সোহাজা ভীতু মেয়ে, নিশ্চয়ই অনেক ভয় পাচ্ছে। তার সন্তান, ডেলিভারির আর কিছুদিন বাকি। শ্রবণের দিন দুনিয়া কেমন ওলটপালট হয়ে যাচ্ছে। এত বিপদ কেন শুধু তার জীবনেই আসে? কেন শুধু সেই সব কিছু হারাবে? আল্লাহ কেন তার জীবনে এত কষ্ট দেন? শ্রবণের গাড়ি এসে দাঁড়ালো ভবনের পার্কিংয়ে। হাসানকে দেখে এসেছে বাইরে, বাইক নিয়ে দাঁড়িয়ে আছে তার অপেক্ষায়। ফ্ল্যাটের কাছাকাছি আসতেই শ্রবণের ফোনে কল এসেছিল সেই নাম্বার থেকে। তাকে সাবধান করে দেওয়া হয়েছে যেন হাসানকে কিছু না বলে। লোকগুলো জানে হাসান ভবনের সামনে দাঁড়িয়ে আছে, মানে সত্যি সত্যি নজর রাখা হচ্ছে তাদের উপর। শ্রবণ গাড়ি থেকে বেরিয়ে আসতে হাসান এসে দাঁড়ালো তার সামনে। শ্রবণের হাত ধরে বলল, চল দ্রুত থানায় যাই। শ্রবণ হাসানের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিল। বেসমেন্ট থেকে বের হতে হতে বলল, কোথাও যাওয়ার প্রয়োজন নেই, তুই তোর বাড়িতে ফিরে যা। হাসান বিস্মিত হয়ে বলল, শ্রবণ, কি বলছিস এসব? তুই না বললি ভাবিকে কারা তুলে নিয়ে গেছে? শ্রবণ পিছু ফিরে করুণ চোখে তাকালো হাসানের মুখের দিকে। শ্রবণের চাহনি দিকে হাসান ছুটে এসে তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, ভাই কি হয়েছে? শ্রবণ হাসানের ঘাড়ে মুখ গুজে রেখে জড়ানো অথচ মৃদু স্বরে তাড়াহুড়ো করে বলল, আমি কাউকে কিছু বললে ওরা আমার সোহাকে মেরে ফেলবে। ওরা নজর রাখছে আমার উপর। তুই এখানে আসছিস এইটা ওরা জেনে গেছে। মুক্তিপণ দিলে ওরা সোহাকে ছেড়ে দেবে। তুই কোনো টেনশন করিস না, বাড়িতে ফিরে যা। প্রয়োজন হলে আমি নিজে থেকেই যোগাযোগ করবো তোর সঙ্গে। তুই নিজে থেকে আর আসবি না আমার কাছে। আমি চাই না আমার জন্য তোর কিছু হোক। চলে যা বাড়িতে। হাসানকে ছেড়ে দিয়ে তাড়াতাড়ি করে চলে গেল শ্রবণ। হাসান পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, তারপর নিজেও বের হয়ে চলে গেল। শ্রবণ ফ্ল্যাটে প্রবেশ করলো চোখের পানি মুছতে মুছতে। বের হওয়ার সময় দুজন বের হয়েছিল। ফিরল একা। কোথায় আছে তার সোহা? বেডরুমে এসে ফ্লোরে বসে পড়লো ধপ করে।
খাটের সঙ্গে হেলান দিয়ে তাকালো উপরের দিকে। 100 কোটি টাকা চলে যাবে সেটা নিয়ে তার কোনো আক্ষেপ নেই। কষ্ট তো হচ্ছে সোহার বাবুর জন্য। রাতে শোয়ার পর বাবু উপরের দিকে উঠে যায়। সোহা ঠিকমতো ঘুমাতে পারে না, শ্বাস নিতে কষ্ট হয়। ঘুম থেকে উঠে বসে থাকে, কখনো কখনো কেঁদে ফেলে। আজকে সোহা কোথায় ঘুমাবে? লোকগুলো সোহাকে বিছানা দিবে ঘুমানোর জন্য। মাঝরাতে যখন সোহার খিদে পাবে তখন কি তাকে খেতে দিবে? রাতে খাবার খেতে দিয়েছে। সোহা তো খারাপ লোকদের হাতে রয়েছে। সোহার সঙ্গে যদি উল্টাপাল্টা কিছু করে? শ্রবণের মনে হচ্ছে কেউ যেন তার বুকের ভিতরে হাত ঢুকিয়ে হৃৎপিণ্ড টেনে ছিঁড়ে বের করছে। বুকের বাম পাশে ডান হাতটা চেপে ধরলো। সোজা হয়ে বসে জোরে জোরে শ্বাস নিতে শুরু করলো। সোহাকে চোখে বেঁধে কোথায় যেন নিয়ে আসা হলো। একটা রুমের ভেতর এনে হাতের বাঁধন আর চোখের পট্টি খুলে দিল একজন। সোহা প্রথমে 2 হাতে চোখ কষলে নিল। চোখে অন্ধকার অন্ধকার দেখছে। রুমে সাদা আলোর ছোট একটা লাইট জ্বলছে। আলো খুবই কম, ভ্যাপসা গন্ধ, ভীষণ গরম লাগছে। ব্যাক পেন হচ্ছে অনেক, ঘাড় ব্যথা করছে, পা দুটো ভারী লাগছে। শ্রবণ কেমন আছে, কেমন করছে? এখন পাগলের মতো অবস্থা হয়েছে বোধহয়। অতিরিক্ত টেনশনে প্যানিক করে শ্রবণ যদি কিছু হয়ে যায়, যদি আবারও স্ট্রোক হয়, আবার স্ট্রোক হলে শ্রবণকে আর বাঁচানো যাবে না। সে কি শ্রবণের কাছে ফিরে যেতে পারবে না? কেন বের হলো গাড়ি থেকে? ফুপিয়ে কেঁদে উঠলো। আবার দূর দাঁড়িয়ে থাকতে না পেরে বসে পড়লো ময়লা জমে থাকা ফ্লোরে। সোয়ার সামনে দাঁড়িয়ে থাকা দুজনের মধ্যে থেকে একজন বলল, মায়াটা কিন্তু বহুত সুন্দর আছে, গাল দুইটা দেখ কত সুন্দর। লোকটার কথা শুনে তড়িৎ গতিতে মুখ তুলে তাকালো সোহা। ভয়ে আতঙ্কে গুটিয়ে গেল। দুজনে দাঁত বের করে শয়তানের মতো হাসছে। রুমের বাইরে থেকে কেউ ডাকলো দুজনকে। দুজন সোহার দিক থেকে দৃষ্টি সরিয়ে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল দরজা লাগিয়ে দিয়ে। সোহা স্বস্তির নিঃশ্বাস ফেলল, তবুও ভয় কাটল না। নিচের উঁচু পেটের উপর হাত বুলালো। বাবু এখন নড়াচড়া বন্ধ করে শান্ত হয়ে আছে। ধস্তাধস্তি করে গাড়িতে তুলেছিল। গাড়িতে ওঠার পরও বেশ ধস্তাধস্তি হয়েছিল। বেশ কয়েকবার পেটে চাপ লেগেছিল। বাচ্চাটা বোধহয় বুঝতে পেরেছিল মা বিপদে পড়েছে। সেও তখন নাড়াচাড়া অনেক বাড়িয়ে দিয়েছিল। সে কি ব্যথাও পেয়েছে? সোহা ডুকরে কেঁদে উঠল আবার। রাতের এখন প্রায় 3টা বাজে। শ্রবণ সোহার জামা কাপড় জাপটে ধরে ফ্লোরে বসে আছে মূর্তির মতো। রাগে, ক্ষোভে, টেনশনে, উত্তেজনা একটা ব্যাপার মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। সেটা মনে পড়েছে ফ্ল্যাটে ফেরার অনেকক্ষণ পর। ব্যাংক থেকে 1 দিন বা 2 দিনের মধ্যে 100 কোটি টাকা উত্তোলন করা সম্ভব নয়। এই ব্যাপারটা মাথায় আসতে আরও বেশি এলোমেলো হয়ে গেছে শ্রবণ। সোহার কাপড় চোপড় জড়িয়ে ধরে অনেকক্ষণ কেঁদেছে। কাঁদতে কাঁদতে এখন পাথরের মূর্তির মতো বসে আছে। এত টাকা 1 দিনের মধ্যে তাকে কে দেবে? কিভাবে জোগাড় করবে? কার কাছে যাবে? সকাল হচ্ছে না কেন এখনো? আজকে রাত এত বড় কেন? মনে হচ্ছে সময় থমকে আছে এক জায়গায়। শ্রবণ বসা থেকে উঠে দাঁড়ালো। পাঞ্জাবি পাজামা নিয়ে প্রবেশ করলো ওয়াশরুমে। গোসল সেরে তাহাজ্জুদের নামাজ আদায় করে নিল। নামাজ শেষে সোহার বাবুর জন্য আল্লাহর কাছে দোয়া করলো। দোয়া করতে করতে ফুপিয়ে উঠেছে। আবার উবু হয়ে বসে অশ্রু বিসর্জন দিতে লাগলো। ব্যাংকে এসে ম্যানেজারের সঙ্গে কথা বলে শ্রবণের মনে হচ্ছে পুরো আসমান তার মাথার উপর ভেঙে পড়েছে। 100 কোটি তো দূরের কথা, 1 কোটি টাকাও একদিনের মধ্যে তুলতে পারবে না। ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার করা যাবে, কিন্তু ক্যাশ টাকা হাতে পেতে সময় লাগবে। কোনো ব্যাংক থেকে এত টাকা এত দ্রুত উত্তোলন করা সম্ভব নয়। ব্যাংকে এত টাকা ক্যাশ রাখা হয় না। পুরো টাকা হাতে পেতে 1 সপ্তাহ থেকে 15 দিনের মতো সময় লাগবে। শ্রবণ ব্যাংক থেকে যে বের হবে সেটাও বোধহয় ভুলে গেছে। সামনের দিকে ফেল করে তাকিয়ে আছে মূর্তির মতন স্থির হয়ে দাঁড়িয়ে। এখন কি হবে? এত টাকা কোথায় পাবে আগামীকালের মধ্যে? ব্যাংকে আসার এক মুহূর্ত পর্যন্ত তাও কিছুটা হলেও আশা ছিল। এতটা ভয় লাগেনি এখন যতটা লাগছে। এখন কি হবে? কার কাছে গেলে টাকার ব্যবস্থা হবে? ম্যানেজারের কথায় হুঁশ ফিরল শ্রবণে। যতগুলো টাকা তুলতে পারলো তুলে ব্যাংক থেকে বেরিয়ে আরেক ব্যাংকে গেল। সারাদিন পাগলের মতো দৌড়ে দৌড়ে মাত্র 2 কোটি টাকার ব্যবস্থা করতে পারলো শ্রবণ। আরও 98 কোটি টাকা জোগাড় করতে এখনো বাকি। বেচারা এতক্ষণে এসে একদম ভেঙে পড়েছে। তার পরিচিত এমন কেউ নেই যে তাকে এতগুলো টাকা দিতে পারবে। এখন কি করবে কিচ্ছু মাথায় আসছে না। দিশেহারা হয়ে কেঁদে ফেললো বেচারা। কোথায় যাবে? কার কাছে গেলে টাকা পাবে? কাঁদতে কাঁদতে স্বামী ইমরাজা চৌধুরীর কথা মাথায় এলো। এখন সেই শ্রবণের শেষ ভরসা। ফোন হাতে নিয়ে দ্রুত কল করলো দাদা ভাইয়ের ফোনে। রিসিভ হতে জড়ানো গলায় দ্রুত বলল, দাদা ভাই, তোমার বড় ছেলে কোথায়? আমার সামনেই সোফায় বসে আছে। তোমার কি হয়েছে? গলার স্বর এমন শোনাচ্ছে কেন? উদ্বিগ্ন হয়ে উঠলেন সামাদ চৌধুরী। শ্রবণ বলল, আমার 98 কোটি টাকা ক্যাশ লাগবে। ওনাকে বলো আগামীকাল দুপুরের মধ্যে আমাকে টাকাগুলো জোগাড় করে দিতে। 15 দিনের মধ্যে সব টাকা ফেরত দিয়ে দেবো আমি। শ্রবণের কথা শুনে বিস্ফোরিত হলেন বোধহয় সামাদ চৌধুরী। বিস্মিত হয়ে বললেন, কত টাকা দিয়ে এত টাকা দিয়ে কি করবে? কি হয়েছে তোমার? গলার অবস্থা এমন শোনাচ্ছে কেন? টাকাগুলো আমার খুবই প্রয়োজন। কেন প্রয়োজন সেটা এখন বলতে পারবো না, পরে সব কিছু বলবো। এখন দয়া করে টাকাগুলো জোগাড় করে দিতে বলো। শামীম রেজা চৌধুরী বাবার দিকে তাকিয়ে বললেন, কি হয়েছে? কি বলছো শ্রবণ? কিসের টাকার কথা বলছো? টাকার কথা বাড়ির সবাইকে জানানোর প্রয়োজন নেই, শুধুই তোমার বড় ছেলেকে বলবে। আমি সব টাকা ফেরত দিয়ে দেবো। ক্যাশ নিলে ক্যাশ দিয়ে দেবো, আর ব্যাংকে নিলে ব্যাংকে দিয়ে দেবো। আগামীকাল সন্ধ্যার আগে টাকাগুলো আমার লাগবে।
রাখছি, সাবধানে থেকো। কল কেটে দিল শ্রবণ। সামাদ চৌধুরী এখনও বিস্মিত হয়ে আছেন। শ্রবণের এত টাকা কেন লাগবে, কি করবে এত টাকা দিয়ে, এত জরুরি প্রয়োজন কেন? শামীম রেজা চৌধুরী বাবার মুখের দিকে তাকিয়ে আবারও বললেন, কি বললো শ্রবণ? কিসের টাকা চাইছে? শ্রবণ কি বলল এটা জানার আগ্রহে বাড়ির সবাই সামাদ চৌধুরীর দিকে তাকিয়ে আছে। সামাদ চৌধুরী বসা থেকে উঠে দাঁড়ালেন, নিজের রুমের দিকে পা বাড়িয়ে বললেন, শামীম, আমার রুমে এসো। শামীম রেজা চৌধুরী ছোট ভাই আর বাড়ির সকলের মুখের দিকে তাকালেন, ওনাকে আলাদা করে কেন ডাকছে। বসা থেকে উঠে বাবার পেছন পেছন পা বাড়ালেন, রুমের ভেতরে এসে বললেন, আলাদা করে ডাকলে কেন? সামাদ চৌধুরী নিচু গলায় বললেন, শ্রবণ 58 কোটি ক্যাশ চাইছে। কি? বাবার কথা শুনে ভীষণ বিস্মিত হলেন শামীম রেজা চৌধুরী। সামাদ চৌধুরী বললেন, হ্যাঁ, ঠিকই শুনেছ। টাকার ব্যবস্থা তোমাকে করে দিতে বলেছে। আগামীকাল দুপুরের মধ্যে টাকাগুলো ওর লাগবে। একদিনের মধ্যে এত টাকা আমি কোথায় পাবো? ব্যাংক থেকে তুলতে গেলেও বেশ কিছুদিন সময় লাগবে। ব্যাংক থেকে তুলতে সময় লাগবে বলে বোধহয় তোমাকে জোগাড় করে দিতে বলছে। পরে সব টাকা পরিশোধ করে দিবে বলল। ব্যাংকে নাও আর ক্যাশ নাও, যেভাবেই নিবে সেভাবেই দিবে। শ্রবণের ফোনে কল দাও। কেন? কথা বলবো আমি, কল দাও। সামাদ চৌধুরী নাতির ফোনে কল করলেন, রিসিভ হতেই বললেন, তোমার আব্বুর কথা বলবে তোমার সঙ্গে। দাও। সামাদ চৌধুরী ফোন বড় ছেলের হাতে দিলেন। শ্রবণ, হ্যাঁ বলুন। এত টাকা দিয়ে কি করবে? লাগবে আমার। কি কাজে লাগবে? আমার জানা মতে তোমার এমন কোনো কাজ নেই যে কাজে এত টাকা লাগতে পারে। আর তোমার গলার স্বর এমন শোনাচ্ছে কেন? কেঁদেছো? কি হয়েছে? সব প্রশ্নের উত্তর দুদিন পরেই দিব, এখন টাকাগুলো জোগাড় করে দিন। আমি এত টাকা ক্যাশ কোথায় পাবো? আমি তো এত ক্যাশ রাখি না কাছে। আপনার কাছে না থাকলে আপনার পরিচিত কারো কাছ থেকে এনে দিন। আপনার তো অনেক মানুষের সঙ্গে পরিচয়, আমি জানি আপনি জোগাড় করতে পারবেন। আগামীকাল সন্ধ্যার আগে টাকাগুলো আমার লাগবে। আচ্ছা, দেখছি আমি। দেখছি না, দিতেই হবে। যদি জোগাড় করতে না পারি তবে কিভাবে দিব? জানি না আমি কিভাবে জোগাড় করবেন, সেটা আপনিই জানেন। রাখছি। কল কেটে দিল শ্রবণ। শামীম রেজা চৌধুরী বাবার মুখের দিকে তাকিয়ে রইলেন। আজ শ্রবণের গলার আওয়াজে আগে সেই চিরচেনা তেজি ভাবটা ছিল না, ওনার সঙ্গে যথেষ্ট নরম গলায় কথা বলল। শ্রবণ কান্না করেছে এতে শিওর উনি। সামাদ চৌধুরী বললেন, টাকা জোগাড় করে দিবে। দেখি করতে পারি কিনা। কেউ তো এত ক্যাশ রাখে না কাছে। শ্রবণ, হঠাৎ এত টাকা দিয়ে কি করবে? টেনশন করো না তুমি, আমি দেখছি ব্যাপারটা। শামীম রেজা চৌধুরী বাবার রুম থেকে বেরিয়ে নিজের রুমে এলেন। তনিমা চৌধুরী ওনার অপেক্ষাতেই ছিলেন। রুমে প্রবেশ করতেই বললেন, বাবা কি বললেন? শামীম রেজা চৌধুরী উত্তর দিলেন না। ওনাকে কাবার থেকে ড্রেস বের করতে দেখে তনিমা চৌধুরী আবারও বললেন, সন্ধ্যানা বাড়িতে ফিরলে এখন আবার কোথায় যাবে? কাজ আছে। কি কাজ? তোমার বড় ছেলে কিসের টাকার কথা বললো? শামীম রেজা চৌধুরী উত্তর না দিয়ে ওয়াশরুমে প্রবেশ করলেন। তরিমা চৌধুরী রাগে ফুঁসিয়ে উঠলেন, এই লোক এখন কেমন যেন হয়ে গেছে। ওনার কোনো কথার গুরুত্ব দেন না, কিছু জিজ্ঞেস করলে উত্তর দিতে চান না। শামীম রেজা চৌধুরী তৈরি হয়ে রুম থেকে বের হলেন। নিচে নেমে আসতে শাহিন রেজা চৌধুরী বললেন, ভাইয়া কোথায় যাচ্ছ? দরকার আছে, আসছি। কাউকে আর কিছু বলার সুযোগ না দিয়ে বড় বড় কদমে বাইরের দিকে এগিয়ে গেলেন। শ্রবণের ফ্ল্যাটের কলিং বেল বেজে উঠল। শ্রবণ দ্রুত পায়ে বেডরুম থেকে বেরিয়ে এগিয়ে এলো দরজার কাছে। পিপল দিয়ে বাইরে তাকিয়ে দেখলো শামীম রেজা চৌধুরী দাঁড়িয়ে আছেন। শ্রবণ দ্রুত দরজা খুলে দিল, তবে দরজার সামনে থেকে সরল না। ব্যস্ত কণ্ঠে বলল, টাকা নিয়ে এসেছেন? কি হয়েছে? তোমার এই হাল কেন? উদ্বিগ্ন শোনালো শামীম রেজা চৌধুরীর গলার স্বর। শ্রবণ বাবার কথার উত্তর না দিয়ে বলল, টাকা কোথায়? টাকা নিয়ে এসেছেন? না, এত দ্রুত টাকা কোথায় পাবো? তাহলে এখানে এসেছেন কেন? আগে আমাকে বলো, এত টাকা তোমার কেন প্রয়োজন, তাও এত জরুরি ভিত্তিতে? বলেছি তো, পরে বলবো। উত্তেজিত হয়ে উঠল শ্রবণ। শামীম রেজা চৌধুরী শান্ত কণ্ঠে বললেন, সোহা কোথায়? সোহার নাম শুনতে শ্রবণের চোখ মুখ আরো শুকিয়ে গেল। শামীম রেজা চৌধুরী ছেলের অভিব্যক্তি পরখ করে বললেন, শ্রবণ, সোহা কোথায়? শ্রবণ শুকনো ঢোক গিলে বলল, আছে ভেতরে। ডাকো ওকে। অসমে রয়েছে। প্রথমবার তোমার ফ্ল্যাটে এলাম, ভেতরে ঢুকতে দেবে না নাকি? না, আগে টাকা নিয়ে আসুন। শামীম রেজা চৌধুরী ছেলেকে ঠেলে ভেতরে প্রবেশ করলেন। শ্রবণ ঠেলাঠেলি করেও বাবাকে ফ্ল্যাট থেকে বের করতে সক্ষম হলো না। শামীম রেজা চৌধুরী সোহার নাম ধরে ডাকতে ডাকতে ধূপধাপ পা ফেলে বেডরুমে চলে এলেন। বেডরুমে কেউ নেই, ফ্লোরে টাকার ছড়াছড়ি। শ্রবণ গুনছিল বোধ। সোহার কাপড় চোপড় এলোমেলো হয়ে ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। ওয়াশরুমের দরজা হাট করে খোলা। সোহার নাম ধরে ডাকতে ডাকতে ওয়াশরুমের লাইট অন করে ভেতরে উকি দিলেন। বেডরুম থেকে ড্রয়িং রুমে ফিরে এলেন। শ্রবণ দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি মুছছে। সবসময় পরিপাটি থাকা চুলগুলো ভীষণ অগোছালো, চোখে মুখের বেহাল দশা। ছেলের কাছে এগিয়ে এসে বললেন, শ্রাবণ, সোহা কোথায়? হঠাৎ এত ক্যাশ টাকার কেন প্রয়োজন হলো তোমার? শ্রবণ চোখ তুলে বাবার মুখের দিকে তাকালো। শামীম রেজা চৌধুরী বললেন, সোহার কিছু হয়েছে?
শ্রবণ ফুপিয়ে উঠল। শামীম রেজা চৌধুরী শান্ত কণ্ঠে বললেন, তুমি যখন এতগুলো টাকা চাইলে, তাও আবার ক্যাশ, তখনই কিছুটা সন্দেহ তৈরি হয়েছিল আমার। তোমার গলার স্বর শুনে প্রায় শিওর হয়ে গিয়েছিলাম। পুরোপুরি শিওর হওয়ার জন্যই এখানে এসেছি। সোহা কিডন্যাপ হয়েছে, তাই না? মুক্তিপণ দেওয়ার জন্যই তুমি এত টাকা ক্যাশ চাইছো, তাই তো? শ্রবণ মাথা নাড়ল। শামীম রেজা চৌধুরী বললেন, কবে ঘটেছে এই ঘটনা? শ্রবণ চোখের পানি মুছে কান্না জড়ানো গলায় বলল, আমি এত কিছু বলতে পারবো না। টাকা এনে দিন আপনি। টাকা দিলেই সোহাকে দিয়ে দিবে এর কোনো সিউরিটি আছে? টাকা নেওয়ার পর তোমারও কোনো ক্ষতি করবে না এর গ্যারান্টি কি, পুলিশের সাহায্য ছাড়া? শ্রবণ বাবাকে থামিয়ে দিয়ে বলল, পুলিশকে কিছু জানানো যাবে না। পুলিশ বা অন্য কাউকে কিছু বললে ওরা চোখে মেরে ফেলবে। আপনি এখানে এসেছেন, ওরা জেনে গেছে নিশ্চয়ই। 24 ঘন্টা নজর রাখছে আমাদের ওপর। পুলিশ বা অন্য কাউকে কিচ্ছু জানানো যাবে না। ওরা বলেছে টাকা দিলে সোহাকে সুস্থ অবস্থায় ফিরিয়ে দিবে। আপনি আমাকে টাকা এনে দিন, আমি সব টাকা কিছুদিনের মধ্যে পরিশোধ করে দেব। আমি তোমাকে সবসময় বলেছি সঙ্গে গার্ড রাখতে। তুমি আমার কোনো কথা কোনোদিন শুনোনি। যদি শুনতে, আজ এই দিন আসতো না। শ্রবণ করুণ সুরে বলল, এরপর থেকে আপনার সব কথা আমি শুনবো। আপনি উঠতে বলে উঠবো, আপনি বসতে বলে বসবো। শুধু টাকার ব্যবস্থা করে দিন দয়া করে। ওর আর বাবুর কিছু হলে আমি শেষ হয়ে যাব। দয়া করুন আমার উপর। টাকার ব্যবস্থা করে দিন প্লিজ। বুক চিতিয়ে সবসময় বাঘের মতো গর্জন করা ছেলেকে ভাবে ভঙ্গুর হয়ে যেতে আর ভয় পেতে দেখে শামীম রেজা চৌধুরী নিজেও যেন কেমন এলোমেলো হয়ে গেলেন। ছেলেকে আশ্বস্ত করে বললেন, টাকার ব্যবস্থা করে দিব আমি। তুমি ভয় পেও না, একদম প্যানিক করবে না। তুমি শান্ত থাকো আর একা একা ফ্ল্যাট থেকে বের হবে না। আমি টাকার ব্যবস্থা করছি। শামীম রেজা চৌধুরী ফ্ল্যাট থেকে বের হয়ে গেলেন। শ্রবণ দরজা লাগিয়ে দিয়ে বেডরুমে ফিরে এসে টাকাগুলো গুছিয়ে নিল। কিছুটা হলেও সাহস পাচ্ছে এখন। কিছুক্ষণ পরে আসরের আজান হবে। শ্রবণ চৌধুরী বাড়িতে এলো। আসার পথে বেশ কয়েকবার বাবার ফোনে কল করেছে, ফোন বন্ধ বলছে। বাড়ির ভিতরে প্রবেশ করে গলা ছেড়ে আব্বু আব্বু বলে ডাকতে শুরু করলো। তার ডাক শুনে বাড়ির সবাই ড্রয়িং রুমে এসে উপস্থিত হলো। কিছু মুহূর্তে শ্রবণ শামীম রেজা চৌধুরীকে আব্বু বলে ডাকছে, এটা কেউ বিশ্বাসই করতে পারছে না। লাস্ট কবে আব্বু বলে ডেকেছে কারো মনে নেই। অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে সবাই তার দিকে। দাদাভাইকে দেখে শ্রবণ ছুটে এসে তার সামনে দাঁড়ালো, উত্তেজিত হয়ে বলল, দাদা ভাই, আব্বু কোথায় গেছে আব্বু? শামীম তো সকাল থেকেই বাড়িতে নেই। ছুটে স্পর্শের কাছে এসে দাঁড়ালো, তাকে ধরে বলল, স্পর্শ, আব্বু কোথায় গেছে? আব্বুর ফোনে কল ঢুকছে না কেন? কি হয়েছে, তুমি এমন করছো কেন? আমি আব্বুর সঙ্গে কথা বলবো। আব্বুর সঙ্গে কথা বলে ব্যবস্থা করে দাও। স্পর্শ দৌড়ে গিয়ে নিজের রুম থেকে ফোন নিয়ে এলো। বড় ভাইয়ের সামনে দাঁড়িয়ে বলল, আব্বুর ফোনে তো কল ঢুকছে না। আব্বুর ড্রাইভের ফোনে কল করে তাহলে। ড্রাইভারের কথা ভুলেই গিয়েছিল শ্রবণ। স্পর্শ বাবার ড্রাইভারের ফোনে কল করলো। বড় ভাইয়ের মুখের দিকে তাকিয়ে বলল, রিভারের ফোন বিজি। শ্রবণ নিজের মাথার চুল খামচে ধরল। দুদিন ধরে প্রায় না খাওয়া রয়েছে, শরীর ভীষণ দুর্বল হয়ে পড়েছে। তার উপর এত মানসিক প্রেশার, খুব খারাপ লাগছে। ভাইয়া কি হয়েছে, আব্বুকে খুঁজছো কেন? তোমাকে এমন দেখাচ্ছে কেন? সামাদ চৌধুরী বড় নাতির হাত ধরে বললেন, দাদু ভাই বসো তুমি। সারাদিন খাওনি গেছে, চোখ মুখ এমন হয়ে গেছে কেন? আব্বু কোথায় গেছে? ফোন বন্ধ কেন? আমি আব্বুর সঙ্গে কথা বলবো। শ্রবণ দুই হাতে মুখ ঢেকে পাগলের মতো একই কথা বারবার বলতে লাগলো বিড়বিড় করে। তার অবস্থা দেখে বোঝাই যাচ্ছে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। আবার বাড়ির সবাই বিস্মিত হয়ে শ্রবণের দিকে তাকিয়ে আছে। সামাদ চৌধুরীর হঠাৎ সোহার কথা স্মরণ হলো। গত দুদিন ধরে সোহার সাথে কথা হয়নি, তার উপর শ্রবণ এতগুলো টাকা চাইছে, আবার এমন অদ্ভুত আচরণ করছে। উনি সোহার কথা জিজ্ঞাসা করতেই যাচ্ছিলেন, এর মধ্যে শামীম রেজা চৌধুরী হন্তদন্তে বাড়ির ভিতর প্রবেশ করলেন। বাবাকে দেখে স্পর্শ বলল, আব্বু কোথায় গিয়েছিলে? ভাইয়া তোমাকে খুঁজছে। শামীম রেজা চৌধুরী সোফায় বসে থাকা বড় ছেলের দিকে তাকালেন এবং দ্রুত পায়ে এগিয়ে এলেন কাছে। ছেলের এলোমেলো চুলে হাত বুলিয়ে ডাকলেন, শ্রবণ। শ্রবণ ফট করে মুখ তুলে তাকালো। বাবাকে দেখে এক প্রকার লাফিয়ে উঠে দাঁড়ালো সোফা ছেড়ে। বাবার এক হাত দুই হাতে মুঠো করে ধরে পাগলের মতো বলতে শুরু করলো, আব্বু কোথায় গিয়েছিলেন আপনি? আপনার ফোন বন্ধ কেন? টাকার ব্যবস্থা হয়েছে? শামীম রেজা চৌধুরী ছেলেকে শান্ত করার চেষ্টা করে বললেন, তুমি শান্ত হও আগে, এমন করছো কেন? 5 কোটি কম আছে। বাবাকে বাকি কথা বলতে না দিয়ে শ্রবণ বলল, আমার বাড়ি গাড়ি টাকা পয়সা সব দিয়ে দেবো আপনাকে। আমার নামে বিজনেসের শেয়ার আপনার নামে লিখে দেবো আমি। শুধু আমার ছোঁয়াকে এনে দিন। আমার বউ বাচ্চাকে ছাড়া আমি বাঁচবো না। বুদ্ধি হওয়ার পর আমি আপনার কাছে কোনো কিছুই চাইনি, আর কোনোদিনও চাইবো না। শেষবারের মতো শুধু আমার বউ বাচ্চাকে চাই। ওদের সুস্থভাবে এনে দিন আমার কাছে। এনে দিব তো, শান্ত হও তুমি। পুরো টাকার ব্যবস্থা হয়ে যাবে আধা ঘন্টার মধ্যে। তুমি শান্ত হও। কিভাবে শান্ত হব?
আমার সোহা আমার কাছে নেই 2 দিন ধরে। আমি আর নিজেকে সামলাতে পারছি না আব্বু, আমার সোহাকে এনে দিন আমার কাছে। উদ্ভ্রান্তের ন্যায় কথাগুলো বলতে বলতে বাবার পা ধরার জন্য উদ্যত হলো শ্রবণ। শামীম রেজা চৌধুরী ছেলেকে থামিয়ে বুকে জড়িয়ে ধরলেন শক্ত করে, সান্ত্বনা দিয়ে বললেন, আর একটু ধৈর্য ধরো আব্বু, পুরো টাকার ব্যবস্থা হয়ে যাবে কিছু সময়ের মধ্যে। সোহার আর বাবুর কিছুই হবে না, তুমি নিজেকে শক্ত রাখো। শ্রবণ বাবাকে জড়িয়ে ধরে আব্বু ডেকে কেঁদে উঠল শব্দ করে। আর ধৈর্য ধরতে পারছে না সে। 2 দিন ধরে সোহাকে দেখে না, কথা হয় না। কেমন আছে তার বউ বাচ্চা? বাবা ছেলের কথা শুনে বাড়ির বাকি সদস্যরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে তাকিয়ে আছে দুজনার দিকে। কি হয়েছে সোহার? সোহা কোথায় আছে 2 দিন ধরে? কিসের পুরো টাকা? অনিমা চৌধুরী দ্রুত পায়ে দুজনার কাছে এগিয়ে সে আতঙ্কিত হয়ে বললেন, ভাইয়া, সুহা কোথায়? কি হয়েছে আমার মেয়ের? শামীম, সোহা কোনো বিপদ হয়েছে? শ্রবণ এমন করছে কেন? সোহা কিডন্যাপ হয়েছে, মুক্তিপণ হিসেবে চেয়েছে 100 কোটি টাকা। টাকার ব্যবস্থা হয়ে গেছে, কিছু টাকা কম আছে, সেটাও চলে আসবে কিছু সময়ের মধ্যে। অনিমা চৌধুরী ধপাস করে বসে পড়লেন সোফায়। দুজনার দিকে তাকিয়ে থাকতে থাকতে ডুকরে কেঁদে উঠলেন। সামাদ চৌধুরীও নিজেকে সামলাতে না পেরে সোফায় বসে পড়লেন। তনিমা চৌধুরীর স্পর্শ আসিয়াম শক্ত হয়ে তাকিয়ে আছে দুজনার দিকে। শামীম রেজা চৌধুরী বড় ছেলের পিঠে হাত বুলিয়ে বললেন, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।